দুই পাশে সবুজ অরণ্য ঘেরা, তার মাঝে রাস্তা। মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিশে ফুলের অসুস্থতা কোথায় পালিয়ে গেল। এমনকি কিছুক্ষণ আগের মন খারাপের রেশ ছুটে গেল। ফুলের মন খারাপের কারণ তার বর। প্রাইভেট কারে জায়গা থাকা সত্ত্বেও ফুলের সাথে উঠেনি। ভাবিকে প্রাইভেট কারে চাপিয়ে দিয়ে নিজে বড় ভাইয়ের মোটর বাইকের পিছনে চড়ে বসল। ফুলের দিকে একবারের জন্য তাকায়নি। ফুলের এত কান্না পেয়েছিল। বর্তমানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাসছে ফুল। একে বেঁকে রাস্তার ধারের প্রকৃতিতে নিজেকে বিলীন করে দিচ্ছে সে। ফুল প্রকৃতি দেখতে এতটাই মগ্ন ছিল যে তাদের গাড়ির পাশাপাশি কখন আদিলের বাইক এসেছে বুঝতেই পারেনি। আদিল এক পলক ফুলকে দেখে সাগরিকার অবস্থান দেখল। সাগরিকা আদিলকে দেখে মুখ বাঁকালো। আদিল রাগে দুঃখে পিছনে বসে থাকা ছোট ভাইয়ের দিকে ইচ্ছে করে চেপে গেল। শুভর তখন বেহাল অবস্থা। অন্ডকোষের মধ্যে চাপ লাগায় চোখ মুখ লাল হয়ে গেল সাথে সাথে। ভাইয়া বলে চেঁচাতে গিয়েও আদিলের শার্ট খামচে ধরল। ফুল বুঝল না তার বরের ঠিক কি হলো। সে দেখল শুভ অন্য পাশে ফিরে আদিলের গলা চেপে ধরছে। প্রাইভেট কার এগিয়ে গেল সামনে। ডানে মোড় ঘুরে ইটের রাস্তা। 50 গজ যেতেই থেমে গেল গাড়িটি। ফুল দেখল দূর থেকে বক্সি কাকাকে গামছা কাঁধে ফেলে দৌড়ে আসতে। বক্সি কাকা পিছনে দরজা খুলে ফুলের উদ্দেশ্যে বললেন, বৌমামণি সাবধানে আসো। বড় বৌমামণি কেমন আছো? সাগরিকা হেসে উত্তর দিল, ভালো আছি কাকা, তোমার শরীর কেমন? ভালো বৌমামণি। সাগরিকা ফুলকে ধরে সামনে আগালো। ফুলের চোখের সামনে রাজপ্রাসাদ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। দোতলা বাড়িটি বাহির থেকে সাদা রং করা। ছাদের লাল সাদা সবুজ বাগান বিলাস চেয়ে আছে। ফুলের নাকে আসলো শিউলি ফুলের গ্রান। লম্বা নিঃশ্বাস নিয়ে গ্রান নিল সে। আশেপাশে শিউলি ফুলের গাছ খুঁজে চলেছে সে। বাড়ির দালান ঘেঁষে শিউলি ফুলের গাছ দেখে আনন্দে মন নেচে উঠল ফুলের। সাগরিকা ফুলকে নিয়ে বাড়ির ভেতর ঢুকছে ঠিকই, কিন্তু ফুল তখনও ঘাড় ঘুরিয়ে শিউলি ফুলের দিকে তাকিয়ে আছে। ফুলের শাশুড়ি হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলো। ফুলকে বসানো হলো সোফার ঘরে। ফুল জড়সড় হয়ে বসে আছে। এত বড় বাড়ি দেখে ভয় হচ্ছে সে। ছোটবেলা থেকেই ফুল টিনের চালের নিচে বড় হয়েছে। উঁচু দালান কোঠা দূর থেকে দেখে এসেছে। ফুলের মনে হচ্ছে মাথার ওপর ছাদটা তার ওপর ভেঙে পড়বে, যার জন্য কিছুক্ষণ পর পরই ফুল উপরে তাকাচ্ছে। সাগরিকা আদিলের ঘর থেকে ফ্রেশ হয়ে সুতির 3 পিস পরে নিচে এসেছে। ফুলকে তখনও বসে থাকতে দেখে বলল, তুমি এখনো সোফায় বসে আছো? উপরে আরিবের ঘরে গিয়ে গোসল করে নাও। ফুল নামলো না। উপরের দিকে তাকে মিনমিন সুরে বলল, হাঁটলে উপর থেকে সব মাথার ওপর পড়ে যাবে না তো? সাগরিকা হেসে ফুলের গাল টেনে বলল, না রে পাগলি, এই যে আমি দাঁড়িয়ে আছি, কিছু হয়েছে? ফুল মাথা না বোধক নাড়ল। সাগরিকা ফুলকে ধরে বলল, চলো আরিবের ঘরে দিয়ে আসি। ধীর পায়ে অন্তরের দুরু দুরু কম্পনের সাথে ফুল সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল। হাতের বাম পাশটায় শুভর, বাম পাশটা আদিলের। সাগরিকা বাম পাশে ইশারা করে বলল, এখানে যত ঘর আছে সব তোমার আর আরিবের। সোজা গিয়ে ডানে মোড়ে আরিবের ঘর। যাও, আমি গিয়ে দেখি মায়ের কিছু লাগবে কিনা। ফুল তাই করল। দরজার নব ঘুরিয়ে শুভর ঘরে প্রবেশ করলো। এত পরিপাটি ঘর দেখে ফুল অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো শুভর ঘরে তার ব্যাগ দেখে। ফুল ব্যাগ থেকে এক সেট জামা বের করে নিল। গোসলখানা খুঁজতে খুঁজতে পানি পড়ার শব্দ শুনতে পেল। ফুল বুঝতে পারল এটাই শুভর গোসলখানা। ফুল এগিয়ে দরজা ধাক্কা দিয়ে বিপাকে পড়ে গেল। শুভ ভেতরে গোসল করছে। চোখ বন্ধ করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ফুল সাথে সাথে ঘুরে দাঁড়ালো। খিচে চোখ বন্ধ করে আস্তে ধীরে চলে আসলো। কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ না পেয়ে বুঝলো শুভ এখনই বের হবে। ফুল শুভ সামনাসামনি হবে না ভেবে চলে যেতে নিলে শুভ চেঁচালো, দরজা খুলেছে কে? ফুলের ইচ্ছে করছিল বলতে, ভূত। ফুল বলল না, শটান হয়ে দাঁড়িয়ে রইল। শুভ বাথরুম থেকে বের হয়ে ফুলকে দেখে তাড়াহুড়ো করে আবার বাথরুমে ঢুকতে নিয়েছিল, কারণ শুভ খালি গায়ে কোমরে শুধু তোয়ালা পেঁচিয়ে বের হয়েছিল। না দেখে যেতে নিতে দেয়ালের সাথে ধাক্কা লেগে মাথায় ভীষণ ব্যথা পেল।
ফুল হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে নিলে শুভ বলল, আমি লজ্জা পাচ্ছি ফুল, কাছে এসো না। তুমি বরং আমার জামা কাপড় ওয়ার্ড্রব থেকে বের করে দাও। শুভর আঙুলের ইশারা অনুসরণ করে ওয়ার্ড্রব থেকে কাপড় আনলো। নিচের দিকে তাকিয়ে শুভর হাতে দিল। শুভ সময় নষ্ট করল না, দরজা আটকে দিল। এদিকে ফুল শুভর কথা স্মরণ করে আপন সুরে বলল, লজ্জা পাওয়ার কথা আমার, অথচ পেল আমার বাবু বর। শুভ বের হয়ে মাথা চুলকে বলল, ভাবছি রাগটা ধরে রাখবো নাকি কমিয়ে দিব। ফুল বলল, তোমাকে রাগ মানায় না, হাসি মুখে মানায়। শুভ কপাল ঘষতে ঘষতে বলল, আমি আইস কিউব নিয়ে আসি, তুমি ততক্ষণে গোসল সেরে নাও। ফুল মাথা নেড়ে চলে যেতে নিয়েও ফিরে এসে বলল, বিষাক্ত ফুলের বিষ কেমন লেগেছিল? শুভ চোখ জোড়া বড় করে ফেলল। তার হাঁসফাঁস লাগছে। চিঠিতে সে সাদা মানুষ, কিন্তু বাস্তবে সাধারণ পুরুষ। শুভকে দাদায় ফেলে ভীষণ মজা পেল ফুল। হেসে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভর বাবা নেই। শুভর বয়স যখন 4 বছর তখন মারা যান। শুভর মা তখন থেকে 2 ছেলেকে একা হাতে বড় করেছেন। ফুলরা এসেছিল বেলা 11টা, এখন বাজে দুপুর 2টা। এখন দুপুরের খাওয়ার সময়। ছুটির দিন ছাড়া ছেলেদের সাথে দুপুরে খাওয়া হয় না ফুলের শাশুড়ির। আজ 2 ছেলে ও ছেলের বউদের একসাথে পেয়ে এতটুকু সময়ে যা পেরেছেন রান্না করেছেন। গোসল শেষ করে ফুল উপরে থাকেনি। সে যে এখন পুরোপুরি সুস্থ তাও বলা মুশকিল। নিচে এসে শুভ দেখা পেল না ফুল। শাশুড়ি কি করছে দেখতে রান্নাঘরে ঢুকতে গেলেই ফুলের শাশুড়ির বকা খেল, তোকে এখানে কে আসতে বলেছে? তুই রান্না পারিস আমি জানি। আরিফ বলেছে তুই নাকি বিরিয়ানি খুব ভালো রান্না পারিস, তা রান্না করবি ঠিক আছে, কিন্তু আজকে না, আগামীকাল শরীর ভালো লাগলে করিস। ফুল উত্তর দিল, কাজ দেখলে আমার বসে থাকতে ইচ্ছে করে না। আমাকে একটা কাজ দাও, কথা দিলাম বসে বসেই করব। ফুলের শাশুড়ি কপালে হাত দিয়ে শসা টমেটো ফুলের হাতে তুলে দিয়ে বলল, তাহলে এগুলো কেটে দে। 3 জন মিলে রান্নার কাজ শেষ করে টেবিলে খাবার দিল। আদিল ও শুভকে বক্সি কাকা খবর দিলে খাবারের টেবিলে আসলো। ছেলেদের পছন্দের সব রান্না করেছে ফুলের শাশুড়ি। একসাথে বসলো সবাই। শুভর অপর পাশে ফুল বসলো। সাগরিকা বসলো আদিলের গা ঘেঁষে। এতে আদিল খক খক করে কাশতে শুরু করলো। বাঁকা চোখে ভাইয়ের দিকে তাকালো। শুভ কপাল কুঁচকে কতক্ষণ বসে থেকে উঠে গিয়ে ফুলের পাশে বসলো। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো, এই দেখো আমারও বউ আছে। আদিল তখন কপাল চাপড়ালো। খাবারের সারা সময় সকলে তৃপ্তি সহকারে খেতে পারল। ফুল কিছু খেতে পারেনি। সর্বনাশা জ্বর শরীরের বল কেড়ে নেওয়ার সাথে সাথে মুখের স্বাদও কেড়ে নিয়েছে। শুভ ব্যাপারটা লক্ষ্য করল। খাবার মাঝখানে উঠে গেল সে। ফুলের শাশুড়ি পিছু ডাকলো, শুনল না। কিছুক্ষণ পর ঘি ও ডিম ভাজা নিয়ে ফেরত আসলো। ডিমটা সে নিজেই ভেজে নিয়ে এসেছে। ফুল ব্যতীত সবাই অবাক হলো। আদিল তো বলেই ফেলল, তুই ডিম ভেজে এনেছিস? আমাকে তো 1 গ্লাস পানি এনে খাওয়াস না, আর বউয়ের জন্য রান্না? অবিশ্বাস্যকর। ফুলের শাশুড়ি খুশি হলেন, কিন্তু কিছু বললেন না। উনি এখন কিছু বললেই ছেলেটা লজ্জা পাবে। এদিকে ফুল বিষয়টা বুঝতে পেরে লজ্জা পেল। শুভ কারো কথা কানে না ঢুকিয়ে নতুন প্লেট নিল। গরম ধোয়াওড়া ভাতের উপর ঘি মিশিয়ে ডিম ভাজি করল। ফুলের উদ্দেশ্যে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিব? ফুল নিচু স্বরে জানালো, খেতে পারবো। খাবারের প্লেট নিজের কাছে এনে ভাত মাখিয়ে 1 লোকমা মুখে দিয়ে বুঝল, এই খাবারটা পেটের ভেতর যেতে পারবে। শুভ ফুলের খাওয়া দেখে জিজ্ঞেস করল, ডিম ভাজা মজা হয়েছে? হ্যাঁ। শুভ বিশ্বজয়ে হাসি দিল। আদিলের উদ্দেশ্যে বলল, দেখেছো ভাইয়া, আমিও আমার বউয়ের খেয়াল রাখতে পারি। আদিল বিড়বিড় করে বলল, দুনিয়া উদ্ধার করে ফেলেছিস। ছোট ভাইয়ের কথা আদিল বিষম খেল। সাগরিকা পানি এগিয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো?
আদিল কড়া চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কটমট চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে উত্তর দিল। জীবন যুদ্ধে এগিয়ে গেল মনে হচ্ছে, ভাইয়ের চতুরতার সাথে আগাতে পারবো না। শুভ তা শুনে দাঁত বের করে হেসে উত্তর দিল, বুঝতে হবে তোমার সামনে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছেলে বসে আছে। আদিল রাতেই সাগরিকাকে নিয়ে বের হয়ে গেল। আগামীকাল তার স্টুডেন্টের বিয়ে। আদিলও বিয়েতে অংশগ্রহণ করবে। সাগরিকার বাবার বাড়িতেই থাকবে। সাগরিকা চলে যাওয়ার আগে ফুলের কাছে আসলো। ফুল তখন তার শাশুড়ির সাথে বসেছিল। সাগরিকা এসে বলল, যাই গো ফুল, তোমার জিনিসপত্র পাশের ঘরে রেখে এসেছি। ফুল প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। ফুলের শাশুড়ি বলতে শুরু করলো, আমি তোদের অনুষ্ঠান করে আবার তোদের বিয়ে দিব। ফুল বলল, এত ঝামেলা করার কি প্রয়োজন? প্রয়োজন অপ্রয়োজন বুঝি না, তোরা আমার বাড়িতে পূর্ণ মর্যাদা পেয়েই আসবি। ফুল কি বলবে ভেবে পেল না। এমনও কপাল কোনো মেয়ের হয়? ফুলের তো এখনো বিশ্বাস হয় না সে এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে। মনে হয় স্বপ্ন দেখছে। আবার মনে হয় তার দুঃসময় শেষ হয়ে সুখের সময় চলে এসেছে। ফুলকে বিদায় জানিয়ে সাগরিকা চলে গেল। ফুল বাড়িতে একা রয়ে গেল। ফুল তার শাশুড়িকে বিশ্রাম নিতে বলে চলে আসলো। সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে প্রথমে শুভর ঘরে গেল, কিন্তু ফুলের বাবু বরকে পেল না। ফুল লম্বা নিঃশ্বাস ফেলল। আজ তার সবকিছু থেকে একা লাগছে, ভীষণ একা। ফুলের ঘরটা খুব পরিপাটি করে সাজিয়ে দিয়েছে সাগরিকা। ব্যাগের জামা কাপড় ব্যতীত সবকিছুই গুছিয়ে দিয়েছে সে। আলমারি খুলে ফুল জামা কাপড় গুছিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে যেতেই ফুলের চোখ শিউলি ফুলের মালার দিকে গেল। মুহূর্তেই ফুলের মুখে হাসি ফুটে উঠল। শিউলি ফুলের মালা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখল ফুলের নিচে একটা চিরকুটো আছে। সময় অপচয় না করে ফুল পড়া শুরু করলো, শিউলি ফুল, শিউলির সাথে কিন্তু তোমার নামটাই যুক্ত করেছে। ভেবো না, ফুলের জাতকে সম্বোধন করেছে। বাইকে বসে দেখলাম আমার বাবার বানানো প্রাচীরের দিকে তোমার কোনো মনোযোগ নেই। তোমার মনোযোগ অযত্নে বড় হওয়া শিউলি গাছের দিকে। একজন মানুষ তখনই বিশেষ ফুলের দিকে আকৃষ্ট হয় যখন সেই ফুল তার পছন্দের হয়। চট করে বুঝতে পারলাম শিউলি ফুলের রানী আমার ঘরের রানী। এই ফুল, আজ কি হয়েছে জানো? হাসপাতালে একজন বৃদ্ধা মহিলা পথ হারিয়ে ফেলেছিল। আমি সেই দাদিকে পথ দেখিয়ে দিই। দাদি তখন খুশি হয়ে কি বলেছে জানো? বলেছে আমি নাকি অনেক ভালো স্বামী হব। তোমারও কি তাই মনে হয়? আমার দৈনন্দিন জীবনের একটা অংশ তোমার জন্য রেখে দিই। সেই সময় তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবি, তোমাকে চিঠি লিখি। কিন্তু আজকের পর থেকে নিয়ম পাল্টে যাবে। তুমি খরগোশের বাচ্চার মতো চোখের সামনেই ঘুরঘুর করতে থাকবে। আমি তো আর ইতিহাসবিদ না যে সারাদিনের প্রতিটি মুহূর্ত নিয়ে ইতিহাস গড়তে যাব। ফুল, উপরওয়ালা যেহেতু আমাদের এক করেছেন, আমাদের উচিত আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার। পড়াশোনা করে আমাদের সমাজের মানুষদের বুড়ো আঙুল দেখিয়ে দিতে হবে। এই যে তোমাকে এখন চিঠি লিখছি। আমার পরবর্তী কাজ কি জানো? পড়তে বসা। আমার ঘরের পড়ার টেবিলের উপর এখন 2টা চেয়ার রাখা আছে। আমি চাই তুমি আমার সাথে পড়ো। আমরা পড়বো আর অল্প অল্প কথা বলবো। কি রাজি? সন্ধ্যা থেকে শিউলি ফুলের মালা বানাতে বসেছি। তুমি জানো আমার এত বছর বয়সে কখনো সুই সুতা হাত লাগাইনি। আমার কেন যেন তোমার সব ইচ্ছে পূরণ করতে ইচ্ছে করে। আমার তো মনে হয় তুমি যদি 7 সমুদ্র 13 নদী পার করে কিছু আনতে বলো, সেটাও এনে দিতে পারবো। তোমার মুখে আলাদা এক মায়া আছে ফুল। এর জন্য আজ তোমার আরেকটা নাম দিলাম, মায়া ফুল। তোমার পছন্দের প্রশংসা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে শিউলি ফুলের ঘ্রাণ আমার সারা শরীরে ছড়িয়ে গেছে। একবার ভাবলাম গোসল সেরে নি। পরে মনে হলো শিউলি ফুলের মালা তোমার কাছে পৌঁছালে যে ঘ্রাণ থাকবে, আমার গায়েও সেই ঘ্রাণ থাকবে। দুয়ে দুয়ে মিলে এক হয়ে গেল না? এখন আমি পড়তে বসবো। তোমারও পড়াশোনা করা উচিত। কি ভেবে আমার ঘরে থাকলে না জানি না, তবে তোমার জন্য আমার ঘরের নয়, মনের দরজা খোলা। আজও কাঙ্ক্ষিত নামে ডাকলাম না। অসুস্থ ছিলে তো, তোমার রোগা রোগা চেহারার সাথে নামটা যাবে না। ইতি, এক নতুন ফুলের বর। সময় নষ্ট করা ভালো না। ফুলও সময় নষ্ট করলো না। খুশি মনে শুভর ঘরের দিকে চলল। শুভ হয়তো ফুলের জন্য অপেক্ষা করছিল। চোখ পড়ার টেবিলে থাকলো, দরজার দিকে মনোযোগ ছিল তার। ফুলকে দেখে হেসে বলল, এসেছ?
চলো ইংরেজি রচনা পড়ি। ফুলের শ্বশুরবাড়ির মধ্যে তার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেল শিউলি ফুলের গাছের নিচে। সকাল সকাল ফুলের ঘুম ভেঙে গেলে শিউলি ফুলের গাছের কাছে চলে আসলো। লম্বা লম্বা ঘাসের উপর ফুল পড়ে আছে। ফুল খুশিতে গদগদ হয়ে ফুল কুড়াতে শুরু করলো। ওড়না ভরে ফুল নিয়ে তবেই থামলো। ঘাসের উপর বসে ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে গতকাল রাতের চিঠির কথা মনে পড়ে গেল। ফুল লাজুক হেসে বাড়ির দিকে তাকালে এলোমেলো অবস্থায় শুভকে এদিকে আসতে দেখল। দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেই ফুলকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। শুভ চোখ কষলে ধপ করে দূরত্ব রেখে ফুলের পাশে বসে পড়ল। হাই তুলে 2 হাত উপরের দিকে তুলে ডানে বামে 2-3 বার বাঁকালো। ফুল সবটাই লক্ষ্য করে বলল, মনে হচ্ছে ঘুম হয়নি, আরেকটু ঘুমিয়ে নাও। শুভ ঘুম জড়ানো সুরে উত্তর দিল, স্বপ্ন দেখছিলাম, তুমি পালিয়ে গেছো। সত্যি কিনা যাচাই করতে তোমার ঘরে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি সত্যি আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে গেছো। ফুল অবাকের সুরে প্রশ্ন করলো, কখন অত্যাচার করলে? শুভর গলার স্বর পরিষ্কার করলো, ফিসফিস করে বলল, তুমি যা ভাবছো তা নয়, আমি কিন্তু অন্য কিছু মিন করিনি। কথাটা বলে শুভ নিজে হা হা করে হাসতে লাগলো। ফুল শুভর কথা বুঝতে পেরে লজ্জায় লাল নীল হলো। শুভ আবারও বলল, তুমি হলে অস্থিরতা আচ্ছন্ন ফুল। সারাক্ষণ মনের মধ্যে অস্থিরতা চেপেই থাকে। কখনো স্থির চাহনি দেখার সৌভাগ্য হবে বলে মনে হচ্ছে না। ফুল মিনমিন সুরে বলল, ঘরে যাব। শুভ নাকচ করে বলল, একদমই না, আমার তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। বক্সি কাকা মাত্রই প্রধান ফটক দিয়ে প্রবেশ করলো। ফুল ও শুভকে বসে থাকতে দেখে আওয়াজ করে শুধালো, বাবু বাজারে যাবে? ফুল ফিক করে হেসে ফেলল, নিচু সুরে আওড়ালো, বাবু ফিটার খাবে? কথাটা বলে আবারও কিটকিটিয়ে হাসতে লাগলো। শুভ নাক ফুলিয়ে ফুলকে এক পলক দেখে বলল, আজ যাব না কাকা, তুমি গেলে আমার জন্য মজা নিয়ে এসো। ফুল এবার নিজের হাসিকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, কিলকিল করে হাসতে লাগলো। তার বাবু বর এতটা আদরে যে ফুলের তো মাঝে মাঝে ইচ্ছে করে গাল দুটো টেনে দিতে। শুভ মাথা চুলকে ফুলের হাসি দেখতে লাগলো। ফুলের হাসি থামার নামও নিচ্ছে না দেখে শুভ বলল, হয়েছে তো, এবার হাসি থামাও ফুল, আমার মনে কেমন ভয়ঙ্কর ইচ্ছে যাচ্ছে। শেষের কথাটা বিড়বিড় করে বলার কারণে ফুল শুনতে পেল না। সে হেসে বলতে লাগলো, বাবুর জন্য বাজার থেকে কি মজা আনা যায়? শুভ শিউলি ফুল ফুলের দিকে ছুড়ে দিয়ে বলল, আরেকটা বউ। ফুলও শুভর দিকে ফুল ছুড়ে দিল। হাসির ছলে বলল, আরেকটা আসলে জানে মেরে ফেলবো। শুভ ফুল ছোড়া বন্ধ করে অবাক হয়ে বলল, তুমি তো বেশ বিপজ্জনক মেয়ে ফুল। ফুল উঠে দাঁড়ালো। শুভর মাথার উপর সবগুলো শিউলি ফুল ঢেলে বলল, বাবুবর শুধু আমার বাবুবর, অন্য কোনো মেয়েকে কাছেও ঘেঁষতে দিব না। ফুল হেসে দৌড়ে পালালো। শুভ কথাটা বুঝতে পেরে পিছু দৌড়াতে লাগলো। সকাল সকাল একজোড়া চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ পেয়ে সবার ঘুম ভাঙল। পরের দিন আজ ফুলদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। খুব ভোরে শুভ পা টিপে টিপে ফুলের ঘরে আসলো। ফুল তখন গভীর নিদ্রায় শায়িত ছিল। দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। শুভ আশ্চর্য হলো, বিড়বিড় করে বলল, তোমার আরেকটা নাম যুক্ত করলাম, বোকা ফুল। ঘরে লাইট জ্বালিয়ে দিতেই ফুল চোখ মুখ কুঁচকে নিল। চোখের উপর এক হাত রেখে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। শুভ অবাক হলো, মেয়ে মানুষের এত ঘুম ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। শুভর হঠাৎ চোখ গেল ফুলের ঠোঁটের দিকে। শুষ্ক ঠোঁট জোড়ায় মাত্রই ফুল জিভ ছুঁয়েছিল। শুভর তখন হাঁসফাঁস রোগটা আবার দেখা দিল। বুকের বাম পাশে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, কন্ট্রোল শুভ, কন্ট্রোল। তোর বউ এবং তুই এখনো ছোট, মনের মধ্যে দুষ্টু ভাবনা আনিস না। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে কয়েকবার ফুল বলে ডাক দিল। ফুল হু বলে নড়ে চড়ে পাশ ফিরে শুয়ে পড়ল। শুভ নিজের উপরেই দয়া হলো। এত সুন্দর পরিপাটি ছেলের দিন দিন কেমন বেহাল অবস্থা হচ্ছে তার খবর কি তার বউ রাখে? শুভ এবার জোরে ডাকলো, এই ঘুমন্ত ফুল। ফুল ধরফরিয়ে উঠে বসলো। চোখ কষলে সামনের দিকে তাকিয়ে তার বাবু বরের মিয়ে যাওয়া মুখখানা দেখতে পেল। ফুল বুকে হাত রেখে বলল, কি হয়েছে, খারাপ লাগছে? শুভ বিছানায় বসে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তোমার হাতে 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কলেজে যাব।
জানালায় উকি দিয়ে দেখলো এখনো বাহিরে অন্ধকার। ফুল ঠোঁট উল্টে বলল, পাগল হয়ে গেছো? মধ্যরাতে জাগিয়ে আবল তাবল বলছো? শুভ হাত ঘড়িতে দেখলো 5:45 বাজে। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, তাড়াতাড়ি তৈরি হও। আলসে ফুল, তুমি জানো না সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হয়। শুভ চলে গেল। ফুলের ইচ্ছে করলো আরো ঘুমিয়ে নিতে, কিন্তু তার বাবু বর যদি রাগ করে। অগত্যা অনিচ্ছা থাকা সত্ত্বেও বিছানা ছাড়ল ফুল। ফুলের শাশুড়ি ঘুম থেকে ওঠার আগে সকালের খাবার তৈরি হয়ে গেল। ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে চামচের টুংটাং শব্দ শুনতে পেয়ে ফুলের শাশুড়ি সামনে আগালো। ফুলকে রান্নাঘরে দেখে রাগ দেখিয়ে বলল, তোকে রান্না করতে বলেছে কে? মাত্রই তো অসুস্থ থেকে উঠলি। রান্না হয়ে গেছে মা। ফুল এই প্রথম শাশুড়িকে মা বলে ডাকলো। ফুলের শাশুড়ি খুশি হয়ে ফুলের কপালে চুমু খেয়ে বলল, আমার আদুরি মা, কি বানিয়েছিস শুনি? ফুল চালের রুটির সাথে গোস্তের কালা ভুনা করেছে এইটুকু সময়ের মধ্যে। তরকারি এখনো চুলায়। ফুল সোফার ঘরের দিকে উকি দিয়ে সময় দেখে নিল। শাশুড়ির উদ্দেশ্যে বলল, আমাকে শাড়ি পরিয়ে দিবে মা? ও বলেছিল আজ শাড়ি পরতে। ফুলের শাশুড়ি লক্ষ্য করল তার ছেলের কথা বলতে গিয়ে ফুল লজ্জায় নুয়ে পড়ছে। ফুলের শাশুড়ি হেসে উত্তর দিল, কোনটা পরবি? আমার ঘরে নিয়ে আয়। ফুল চুলার আঁচ কমিয়ে দিয়ে চলে গেল। ফুলের শাশুড়ি ফুলকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। গয়নার মধ্যে কানে ছোট ঝুমকো, গলায় চিকন চেইন পরালো, 2 হাত ভরে চুড়ি পরিয়ে দিল, চোখে গাঢ় কাজল পরিয়ে ঠোঁট রাঙিয়ে দিল কৃত্রিম রঙে। ফুলকে দেখে মাশাআল্লাহ বলে উঠল তার শাশুড়ি। গালে হাত রেখে বলল, খুব সুন্দর লাগছে মা। ফুল লজ্জা পেল। প্রায় 10 মিনিট পর শুভ ফুলের উদ্ভট সব নামে ডাকতে ডাকতে নিচে নামলো। খাবার সাজানো টেবিলে বসে বলতে শুরু করলো, মা, আমাদের বেরিয়ে যেতে হবে। ফুল কোথায়? ভাইয়া আসেনি? এমন সময় আদিলের মোটর বাইকের আওয়াজ শোনা গেল। শুভ বিড়বিড় করে বলল, বস কা নাম নিয়া তো বস আ গায়া। আদিল এসে সরাসরি খাবার টেবিলে বসলো। মোবাইল ফোন বের করে গতকালকের খবর দেখতে লাগলো। ফুলের শাশুড়ি ফুলকে নিয়ে ঘর থেকে বের হয়ে ছেলেদের উদ্দেশ্যে বলল, দেখ তো আমার মেয়েটাকে কেমন লাগছে। শুভ আনমনে ঘুরে তাকালো। তার হাতে চামচ ছিল। ফুলকে দেখা মাত্র সেটা হাত ফসকে পড়ে গেল। খবর পড়ায় ব্যাঘাত ঘটানোর জন্য চোখ তুলে তাকাতেই ফুলকে দেখতে পেল। শুভর বোকা কাণ্ড দেখে ধমক দিয়ে বলল, নিজেকে সামলে নে গাধা। পৃথিবীতে তুই একাই এই পরিস্থিতির সম্মুখীন হোসনি, আমরাও হয়েছি। শুভ তড়িঘড়ি চামচ তুলে চেয়ারে চুপটি করে বসল, যেন সে কিছুই করেনি। তার দ্বারা মাত্র কোনো অঘটন ঘটেনি। বড় ভাইয়ের কথা কানে আসতেই দুষ্ট হাসল শুভ। কি হিংসা লাগে? আদিল বিরক্ত হলো। তার ছোট ভাইটা আস্ত বজ্জাত। আদিলকে খোঁচা দিতে সময় নষ্ট করে না। চোখ কান নাক একদম শটান থাকে সর্বদা। খাবার টেবিলে ভিন্ন স্বাদের খাবার খেয়ে আদিল প্রশ্ন করল, আজকে রান্না করেছে? ফুলের শাশুড়ি উত্তর দেওয়ার আগে বুক ফিলিয়ে শুভ উত্তর দিল, আমার বউ। আদিল শুভর দিকে তাকালো। বদ ছেলেটা মিটি মিটি হাসছে। আজ তার বউ বাড়ি নেই বলে যা ইচ্ছে তাই করছে। আদিল বিড়বিড় করে বলল, বউ আসুক, আমি আমার বউ বলে বলে তোর কান ফাটাবো। পুরনো অভ্যাস এত সহজেই পাল্টানো যায়? রোজকার মতোই আজও নাফিস বকুল গাছের নিচে দাঁড়িয়ে ফুলের অপেক্ষা করতে লাগলো। সে জানে ফুল আসবে না, আসার কথাও না। ফুল কোথায় আছে সে জানেও না, শুধু প্রার্থনা করছে ফুল যেখানেই থাকুক না কেন যেন সুস্থ থাকে। আজ নবীনবরণ অনুষ্ঠান। নাফিস ফুলের জন্য ওড়না কিনে এনেছিল। ওড়না কেনার টাকাটা সে বিগত 1 মাস যাবৎ একটু একটু করে জমাচ্ছিল। কোনো উপলক্ষে নয়, এমনিতেই দিতে চেয়েছিল। কারণও আছে এখানে। কলেজে ভর্তি হওয়ার জন্য ফুল 2 দিন এসেছিল। 2 দিনই তার পরিধানে একই ওড়না ছিল। দুঃখের বিষয় হলো সে ওড়নার একটা অংশ ছেঁড়া ছিল। ফুল সে অংশ ঢাকার জন্য কতই না চেষ্টা করেছিল। নাফিসদের অবস্থা যে খুবই ভালো সেটা বলা যাবে না। নাফিসরা মধ্যবিত্ত শ্রেণীর, কিন্তু ফুলের বাবার মতো নেশাখোর তার বাবা না। দিনমজুরি কাজ করে খেটে সংসার চালায়। কলেজে পৌঁছে আরিফার সামনে পড়ল নাফিস। মেয়েটা ইনিয়ে বিনিয়ে মনের কথা ব্যক্ত করছে তাকে। আরিফা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে।
নাফিসের মতো গম্ভীর ছেলের জন্য পারফেক্ট, কিন্তু নাফিসের কেন যেন সম্পর্কে জড়াতে ইচ্ছে করে না। আরিফা নাফিসের জন্য ফুল নিয়ে এসেছে। আমাদের গাছের প্রথম লাল গোলাপ তোমার জন্য নিয়ে এসেছি। নাফিস ইতস্তত হয়ে ফুলটা হাতে নিল। আরিফা এতই খুশি হলো যেন বিশ্বজয় করে ফেলেছে। নাফিস মুস্কি হাসল। সেও পকেট থেকে বকুল ফুলের মালা বের করে আরিফাকে দিয়ে বলল, বকুল ফুল আমার খুবই প্রিয়। ফুল ছাড়াই প্রথম তুমি যাকে আমি বকুল ফুলের মালা দিয়েছি। আরিফা লজ্জায় মাখোমাখো হলো। নাফিসের হাত থেকে ফুলের মালা নিয়ে দৌড়ে পালালো। কলেজে পৌঁছানোর পর ফুল নিজের আশেপাশে শুভকে দেখতে পেল না। ফুল এটা নিয়ে মাথা ঘামালো না, কেননা ফুল জানে কলেজে তারা শুধুমাত্র বন্ধুর পরিচয় থাকে। ফুল নাফিসকে খুঁজতে লাগলো। আরিফা দূর থেকে ফুলকে দেখতে পেয়ে দৌড়ে আসলো। এক প্রকার ফুলের উপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দোস্ত আজ আমি অনেক খুশি। ফুল নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কী কারণে এত খুশি? আরিফা দুই হাত একসাথে সামনে এগিয়ে বলল, নাফিস আমাকে ফুল দিয়েছে, তুই বুঝতে পারছিস এই মালাটা আমার কাছে কত দামি? ফুল খুশি হলো, একটু হিংসাও জন্ম নিল। নাফিস ফুলের বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু এখন সেও তো কারোর স্ত্রী, কারো ঘরের রানী, কারো প্রিয় ফুল। ফুল নাফিসকে আশেপাশে খুঁজলো কিন্তু পেল না। আরিফা বলল, একদম তাজা ফুল, দেখ না। ফুল হেসে বলল, ভালোবেসে তোকে তোর পছন্দের মানুষটা সুতা দিলেও সেটা সুন্দর হবে রে আরিফা। তুই তো তোর পছন্দের মানুষের মন পেয়ে গেছিস। আরিফা অবাক হয়ে বলল, তুই শিওর হলি কিভাবে? ফুল মুস্কি হেসে বলল, নাফিস বকুল ফুল শুধু আমার সাথে শেয়ার করে, আমি ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু আজ তোকে বকুল ফুল দিয়েছে, তার মানে তুই তার অন্তরের কাছাকাছি। যদি এমন হয় নাফিস তোকে পছন্দ করে। ফুল এগিয়ে যাচ্ছিল। আরিফার প্রশ্ন শুনে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ ভেবে আরিফার দিকে ফিরে বলে, তা কখনোই সম্ভব না, কারণ আমি বিবাহিতা। আরিফা আকাশ থেকে টপকালো যেন। আকাশে তাকিয়ে হেসে বকুল ফুলে চুমু খেলো। বাম হাতে মালাটা পেঁচিয়ে ফুলের পিছনে দৌড়ে আসলো। আরিফা এই প্রথম ফুলকে ভালোভাবে দেখল। মেয়েটা আজ পরিপাটি হয়ে শাড়ি পরেছে, সুন্দর সেজেছেও। এতদিনে দেখা রুগ্ন মেয়েটা এখন আর নেই। অন্যরকম উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে ফুলের চেহারা থেকে। আরিফা দৌড়ে ফুলের গা ঘেঁষে হাঁটতে লাগলো। ইনিয়ে বিনিয়ে বিয়ে নিয়ে অনেক প্রশ্ন করল। ফুল হেসে উত্তর দিল, আমি তোকে এখন কিছুই বলতে পারবো না আরিফা, তবে কথা দিচ্ছি সময় হলে তোকেই সবার আগে জানাবো। আরিফা খুশি হলো। নাফিস কয়েকজন ছেলের সাথে দাঁড়িয়েছিল। ফুল দূর থেকে লক্ষ্য করে সামনে আর আগালো না। ভাবল, নাফিস একা হলে বিগত দিনগুলোর ঘটনা জানাবে। প্রিন্সিপাল স্যারের বক্তৃতার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হলো। ফুল ও আরিফা বসলো 3 নম্বর সারিতে। ফুল আশেপাশে শুভকে দেখতে পেল না। ফুলের বেশ মন খারাপ হলো। কলেজে আসার পর মানুষটার খোঁজই পেল না। ইতিমধ্যে আদিল স্যার স্টেজে এসেছেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ছোট বক্তব্য রাখছেন। ফুল খেয়াল করল মেয়েরা আদিল স্যারকে নিয়ে উদ্ভট সব চিন্তা করছে। ফুলের খুব হাসি পেল। মেয়েরা যদি জানতো আদিল ভাইয়া বিবাহিত, তাহলে তাদের মন ত্রিখণ্ডে খণ্ডিত হতো। ফুল হেসে ফেলল। আরিফা জিজ্ঞেস করল, কি রে, বরের কথা মনে পড়েছে বুঝি? ফুল না বোধক ইশারা করতেই মাইকের ঘোষণা শুনে চোখ বড় বড় করে তাকালো। আদিল স্যার তার বাবু বরকে স্টেজে আমন্ত্রণ জানিয়েছে। কিছুক্ষণ পর শুভ স্টেজে আসলো। নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে ফুলের দিকে এক পলক তাকালো। এরপর উপস্থিত জনতার সামনে নিজের বক্তব্য পেশ করল। নবীনদের হয়ে শুভ বক্তব্য পেশ করছে। ফুল হা করে শুনে গেল। বক্তব্য শেষ করে শুভ ফুলের দিকে তাকিয়ে স্টেজ ছাড়ল। অনুষ্ঠান শেষের পথে ফুল নাফিসকে খুঁজতে লাগলো। আসার পর থেকে এক পলকও দেখেনি। একটা সময় শ্রেণীকক্ষের দিকে খুঁজতে গেলে শুভকে দেখতে পেল। শুভ সাদা পাঞ্জাবি পরে এসেছিল। বুক পকেটে কিছু হয়তো লেগেছে।
সেটাই রুমাল দিয়ে পরিষ্কার করছিল। তার চোখে মুখে বিরক্তের ছাপ। ফুল মুখে হাত দিয়ে দরজা খুলে এগিয়ে আসলো। ফুলকে দেখে শুভ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভালো হয়েছে তুমি এসেছো ফুল। দেখো না, ভাইয়া বিয়ের সময় পাঞ্জাবিটা গিফট করেছিল। দারোয়ান চাচার সাথে ধাক্কা লেগে বুক পকেটে জুস পড়ে গেছে। কি করবো বলো তো? ফুল বলল, স্যারকে অনেক বকবে। শুভ সাথে সাথে মাথা হেলিয়ে না করলো, একদম না, কিন্তু আমি কষ্ট পাচ্ছি। ফুল এগিয়ে এসে শুভর হাত থেকে রুমাল নিয়ে নিল। শুভ চোখ বড় করে তাকালো। তার অবচেতন মনে প্রশ্ন আসলো, ফুল কি তাকে ছুঁয়ে দিতে আসছে? শুভ নিঃশ্বাস আটকে রেখেছে। তার বুকের বাঁ পাশের গভীরের যন্ত্রটা নিয়ন্ত্রণহীনভাবে লাফাচ্ছে। ফুল প্রথমে শুভর বুকের বাঁ পাশটায় বাম হাত রাখল। শুভ সাথে সাথে ফুলের হাতের উপর নিজের ডান হাত রাখল, খুব শক্তভাবে। ফুল স্বাভাবিক সুরে বলল, কাজ করতে দাও, তাড়াতাড়ি পরিষ্কার না করলে দাগ বসে যাবে। শুভ ঘামতে লাগলো। নতুন কিছু অনুভূতির সাথে পরিচয় হলো তার। ফুলেরও কি শুভর মতো অনুভূতি হচ্ছে? ফুলের চেহারা দেখে তো মনে হচ্ছে না। শুভ কি ফুলকে একবার জিজ্ঞেস করবে? ফুল শুভর একদম কাছাকাছি। ফুলের নিঃশ্বাস শুভর বুক পকেটে বাড়ি খাচ্ছে। শুভ অনুভব করতে পারছে ফুলের হাতের কাঁপুনি। শুভর কি হলো জানে না। হাত উঠিয়ে ফুলের এলোমেলো চুল গুছিয়ে দিতে যাচ্ছিল, তখনই কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করলো। শুভ ও ফুল একই সাথে আগন্তুককে দেখার জন্য ফিরল। নাফিস এসেছে। তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করে আছে। ফুল ভয় পেয়ে শুভকে আড়াল করে দাঁড়িয়ে মিনমিন করে বলতে শুরু করলো, আমার কথাটা শোন। নাফিস। নাফিস কথা শুনল না। সে শুভকে মারবার জন্য এগিয়ে আসছিল। শুভ ঠোঁটের কোণে হাসি বিদ্যমান, যেন ঘটনাটা উপভোগ করছে সে। তার মনে ভালো লাগার ব্যাপারটাই দোলা খেল যে ফুল তাকে ছুঁয়েছে। ব্যাপারটা ভেবে মুচকি হাসছে শুভ। এদিকে ফুল পেছাতে পেছাতে শুভর বকে গিয়ে পিঠ ঠেকালো। শুভ সাথে সাথে চোখ বন্ধ করে নিল, নিঃশ্বাস আটকে রেখেছে। নাফিসকে বাধা দিয়ে বলতে লাগলো, মাথা গরম করিস না নাফিস। নাফিস বলল, সরে যা ফুল, একে আজ আমি। শুভ মাঝে রসিকতার সুরে নাফিসকে বলল, কুল ব্রো, কুল। নাফিস শুনল না। ডান হাত তুলল শুভর নাক বরাবর। ফুল বাধা দিল। নাফিসের হাত ধরে সরিয়ে নিল। এবার নাফিসের মাথা গরম হয়ে গেল। সে ফুলকে যা ইচ্ছে তাই বলতে শুরু করলো, ছি ফুল, তুই না বিবাহিত? নিজের স্বামীকে ছাড়া অন্য পুরুষের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছিস? লজ্জা করছে না তোর? লজ্জায় ফুলের কান গরম হয়ে আসলো। সে নিজের বোকামোর কথা ভেবে আফসোস করল। নাফিসকে যদি সে প্রথমে সত্যি বলে দিত, তাহলে খারাপ ধারণা মনে আনত না। ফুল নাফিসের কাছে যেতে নিলে শুভ বাধা দিল। এক হাতে ফুলকে নিজের বুকের সাথে মিশিয়ে নাফিসের উদ্দেশ্যে বলল, আমি ফুলের অধম বর, যে বিবাহ করা স্ত্রীকে বিয়ের আসরে ফেলেই চলে এসেছিলাম। আমি সে অধম মানুষ, যে স্ত্রীকে ঠিকমতো দেখাশোনা করতে পারিনি। আমি সে অধম স্বামী, স্ত্রীকে নিষেধ করেছি কলেজে যেন আমাদের সম্পর্কের কথা না জানে, কেননা আমাদের দুজনেরই বয়স কম। আমাদের সম্পর্কের কথা জানলে কলেজের সকলেই এটা সেটা প্রশ্ন করে ফুলের মন নষ্ট করে দিবে। আর ব্রো, ফুল আমার সাথে আছে, কোনো পরপুরুষের সাথে না। নাফিস বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। এত বড় সত্যটা সে হজম করতে পারছে না। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নাফিস ফুলের দিকে তাকালো। মেয়েটা ফ্যাস ফ্যাস করে কাঁদছে। এই মুহূর্তে বন্ধুর থেকে স্বামীর যত্নের প্রয়োজন ফুলের। কথাটা ভাবতেই বুকের মধ্যে জ্বালা শুরু করলো তার। নাফিস শুভকে সরি বলে হনহনিয়ে চলে গেল। ফুল যাবে কি যাবে না ভাবতে লাগলো। শুভ ফুলের হাত থেকে রুমাল নিয়ে পরিষ্কার করতে করতে বলল, আমি তোমাকে বিশ্বাস করি ফুল। নাফিস তোমার খুব ভালো বন্ধু। তোমার উচিত এখন তার পিছু না, ওর সাথে কথা বলে সবটা ক্লিয়ার করা। তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষায় থাকব।
ফুল কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে শ্রেণীকক্ষ ছাড়ল। এদিকে শুভ পাঞ্জাবি পরিষ্কার করতে করতে বিড়বিড় করল, হিংসুটে বন্ধু। বাহিরে বের হয়ে ফুল নাফিসকে পেল না। আরিফাকে দেখলো গেটের পাশেই দাঁড়িয়ে থাকতে। ফুল এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, নাফিসকে দেখেছ? আরিফা চিন্তিত মুখে উত্তর দিল, রেগে আছে সম্ভবত। জিজ্ঞেস করেছিলাম, কিছু না বলে চলে গেল। ফুল মন খারাপ করে ফিরে আসলো। শুভকে পেল সামনে। মন খারাপ করে বলল, বাসায় চলো। সারা রাস্তায় ফুল মনমরা হয়ে থাকলো। খোশ মেজাজে ছিল শুভ। সারা রাস্তা মুস্কি মুস্কি হাসছিল সে। বাড়ি ফিরে শুভ ফুলের দিকে তাকিয়ে থাকলো। ফুল আর চোখে শুভকে দেখে তোতলানো কণ্ঠে বলল, মা কি করছে দেখে আসি। ফুল দাঁড়ালো না, একদম পালিয়ে গেল, যেন সে চুরি করেছে। অবশ্যই চুরি করেছে শুভর মন। শুভ মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। পাঞ্জাবি না খুলেই বুক পকেটে হাত রেখে একটা চিঠি লিখল। প্রিয় সুখফুল। কি অবাক হচ্ছ? আজ প্রিয় বলে সম্বোধন করছি বলে অবাক হও না। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি তোমাকে প্রিয়তমার জায়গা দিলাম। আমি কখনো ভাবতে পারিনি তোমার প্রথম ছোঁয়ায় আমার সর্বনাশ ডেকে আনবে। আমি ভয়ঙ্কর প্রেমে পড়ে যাব। আচ্ছা, বিয়ের পর প্রেম করলে কি পাপ হবে? অবশ্য আমাদের সম্পর্ক তো পবিত্র সম্পর্ক, তাই না? আজকের পর আমি যদি তোমাকে ছুঁয়ে দিই তাহলে কি রাগ করবে? আজ বুকের বাম পাশটায় ব্যথা অনুভব করছি। তোমারও কি বুকে ব্যথা করছে? আমি তো বাসায় এসে ওষুধও নিয়েছি, কিন্তু কাজ হবে বলে মনে হচ্ছে না। আজকে আরেকটা জিনিস খেয়াল করেছি, তোমার মাথার চুল অনেক লম্বা। আমি ছোটবেলায় মায়ের মাথায় বিনুনি করে দিতাম, তোমার মাথায়ও বিনুনি করব। দরকার হলে পৃথিবীর সমস্ত হেয়ার স্টাইল শিখে নিব। অনুমতি দিবে? রাগ করলে? আচ্ছা যাও, তোমার প্রিয় শিউলি ফুলও গেঁথে দিব। এবার খুশি তো? আমি না আজ লিখতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছি। কি করব ভেবে পাচ্ছি না। একটু সাহায্য করবে ফুল? উফ, আমি আজ পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা শোনো ফুল, আমি যদি বেশি পাগলামি করি তবে আমাকে থামাবে, হ্যাঁ? দরকার হলে তোমার আঁচলের সাথে বেঁধে রাখবে। দুষ্টু কাজ করতেই দিবে না। তুমি জানো তুমি পবিত্র ফুল। আমি বলেছিলাম তোমাকে নির্দিষ্ট সময়ে সঠিক নামে ডাকবো। আজ ডাকলাম চিঠির শুরুতে। পছন্দ হয়েছে? আমার ভীষণ পছন্দের নাম। কেন জানো? আচ্ছা এটাও বলে দিই, কারণ তুমি আমার কাছে আছো, পাশে আছো, অনুভবে আছো, স্মৃতিতে আছো, চোখের সামনে আছো। শুভর সবটা জুড়ে তুমি আছো। আমার সুখ ফুল, আমার সুখী ফুল। মনে আছে তুমি প্রথম দিন আমাকে বলেছিলে তুমি দুঃখী ফুল। আজ বুকে হাত রেখে বলো তো, তুমি আমার কাছে এসে কি দুঃখী? আমি থাকতে কোনো দুঃখ তোমাকে ছুঁয়ে দিতে পারবে না ফুল, কথা দিচ্ছি। ইতি সুখফুলের শুভ। চিঠি লেখে শুভ টেবিলের ওপরই রেখে দিল। কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো। সে জানে ফুল এই ঘরে আসবে, আজকের ঘটনার জন্য কথা বলতে চাইবে। শুভ দেখা পাবে না ঠিকই, কিন্তু চিঠি পড়ে শুভকে মনের কোঠায় জায়গা দিবে। শুভর ধারণা ঠিক হলো। ফুল শুভকে খুঁজতে খুঁজতে ঘরে আসলো। টেবিলের কাছে এসে শুভর লেখা চিঠি দেখতে পেয়ে খুশিতে বাকবাকুম হলো। জানালার পাশে দাঁড়িয়ে পুরো চিঠি পড়ে লজ্জায় লাল নীল হতে লাগলো। তার পিছনে কখন শুভ এসে দাঁড়ালো বুঝতেই পারল না। শুভ গোসল সেরে ফুলের পিছনে এসে দাঁড়ালো। ফুল এখনো শাড়ি খোলেনি, কিন্তু কেন খোলেনি কে জানে। জানালার পাশে দাঁড়িয়ে চিঠি পড়ছিল। শুভর কাছে এই দৃশ্য স্মৃতি হিসাবে রেখে দিতে ইচ্ছে করলো। সে নিঃশব্দে ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুলে নিল। আওয়াজ পেয়ে ফুল তাকিয়ে লজ্জায় চিঠিতে মুখ লুকালো। শুভ সেই দৃশ্যেরও ছবি তুলল। ফুল মুখ লুকিয়ে বলল, থামো। শুভ ফুলের কাছে এগিয়ে আসলো, একদম কাছাকাছি। ফুল তার বাবু বরকে কাছে পেয়ে তার বুকে মুখ লুকালো।
শুভ এবারও মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হৃৎপিণ্ডের আওয়াজটা আবার বেড়ে গেল। গলার স্বর নিচু করে বলল, আমাকে ছুঁয়ে দিলে? এই দেখো, মনে হচ্ছে কেউ বুকে ছুরি মেরে দিয়েছে। এ কেমন যন্ত্রণা বলতে পারবে ফুল? ফুল মাথা তুলে পিটপিট করে তাকালো। কিছুক্ষণ বিজ্ঞদের মতো ভেবে মাথা নাড়ালো যে সে জানে না। শুভ ফুলের বোকাশোকা চেহারায় দেখতে লাগলো। এই বাড়িতে আসার পর অনেক কিছুই বদলে গেছে ফুলের দুঃখময় জীবন। ফুল এখন সুখের সাগরে সাঁতরে বেড়ায়। নিজের জীবন নিয়ে এখন আর ফুলের আফসোস নেই। সে খুবই খুশি নতুন পরিবার নিয়ে। বাবার কথা একদমই মনে পড়ে না। কেনই বা মনে পড়বে? এ বাড়িতে আসার পর একদিনও ফুলকে দেখতে আসেনি। ফুলের জীবনে এত পাষাণ পিতা কখনো দেখেনি। ফুলের মা বাবা আসে না তা নিয়ে তার শ্বশুর বাড়িতেও কোনো অভিযোগ নেই। ফুল চায় না তারা আসুক। এ বাড়িতে ফুলকে মেয়ের মতো আদরে রাখে সবাই। বিকালবেলা ফুল শাশুড়ির সাথে ছাদে গেল। শুভ বক্সি কাকার সাথে বাজারে গেছে। ছাদে এসে বাগান বিলাসের পাশে বড় সড়ো দোলনা দেখে মন ভালো হয়ে গেল। ছাদে হরেক জাতের ফুলের গাছ। ফুলের শাশুড়ি গাছগুলোর পরিচর্যা শুরু করে দিলেন। ফুলকে বললেন দোলনায় বসে থাকতে। ফুল তাই করল। দোলনায় বসে পা দুলিয়ে আকাশের দিকে তাকালো। মেঘে ঢাকা আকাশ দেখে এবার মন খারাপ হলো না, বরঞ্চ বৃষ্টির আগমনে মন আনন্দে নেচে উঠল। আওয়াজ তুলে শাশুড়িকে ডেকে বলল, বৃষ্টি হলে আমি যদি ভিজি তাহলে তুমি রাগ করবে মা? ফুলের শাশুড়ি হেসে বললেন, রাগ করবো কেন? তোদের এই বয়সটাই তো আনন্দ করার বয়স। 2-1 বছর পর এই অনুভূতি অনুভব করবি না। যা করার এই বয়সেই করে নিবি। ফুল খুশি হলো। কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি শুরু হলো। ফুলের শাশুড়িও এক দফা ফুলের সাথে ভিজল। গাছগুলো গুছিয়ে নিচে যেতে যেতে বলল, বেশি দেরি করিস না ফুল, জ্বর ঠান্ডা লেগে যাবে। ফুল দোলনায় পুনরায় দুলতে দুলতে উত্তর দিল, আর 5 মিনিট মা। ফুলের শাশুড়ি চলে যেতে আকাশের দিকে তাকিয়ে জিহবা বের করে বৃষ্টির পানি পান করার বৃথা চেষ্টা করতে লাগলো। চোখ বন্ধ করে দুলে দুলে একাই হাসতে শুরু করলো ফুল। আজ ফুলের জীবন সিনেমার মতো রঙিন মনে হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই, কষ্ট নেই। ফুল দুহাত মেলে ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করতে লাগলো। তখনই শুভর আগমন ঘটল। ফুল টের পেল না। ঘুরতে ঘুরতে শুভর বুকে গিয়ে ধাক্কা খেল। শুভর মাথার ওপর ছাতা দেয়া। বাজার থেকে ফুলকে খুঁজতে খুঁজতে সরাসরি ছাদে চলে আসলো। ফুলকে ভিজতে দেখে এগিয়ে এলো। এদিকে ফুল লজ্জায় মাথা নিচু করে রেখেছে। শুভর চোখের দিকে তাকাচ্ছে না। শুভর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে মনে হচ্ছে এক সমুদ্র পানি পান করলেও পিপাসা মিটবে না। ফুল শুভর ভয়ঙ্কর চাহনি থেকে মুক্তি পেতে পুনরায় দোলনায় এসে বসল। পা দুলিয়ে দোল খেয়ে বলল, আমি আরেকটু ভিজব। শুভ বিড়বিড় করে বলল, তাহলে আমার প্রেমের সাগরে ভিজো না। শুভর অন্যরকম দৃষ্টি থেকে ফুল বাঁচতে এসে বড় ভুল করে ফেলল। শুভ ঠিকই ফুলের কাছে চলে এলো। দোলনার পিছনে দাঁড়িয়ে ফুলকে দোল দিয়ে বলল, পালাচ্ছ? ফুল মাথা নাড়ালো। শুভ বলল, আমার দিকে 1 মিনিট তাকিয়ে থাকতে পারলে ভেবে নিব তুমি পালাচ্ছ না। ফুল এক পলক শুভর দিকে তাকিয়ে পারল না। চোখে লাজ ধরা পড়ল। শুভ হুহা করে হেসে ছাতা ফেলে দিল। কালো রঙের শার্ট ভিজে শরীরের উন্মুক্ত অংশ বোঝা যাচ্ছে। শুভ ফুলের গা ঘেঁষে এসে বসল। ফিসফিস করে বলল, আজ থেকে আমাদের মাঝে আর কোনো নিষেধাজ্ঞা নেই ফুল। ফুল মুচকি হেসে মাথা নাড়ল। শুভ ফুলের হাত নিজের হাতের মুঠোয় নিল। ফুল কেঁপে উঠল। শুভ মুচকি হেসে শক্ত করে ধরে বলল, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসার ফুল। তুমি আমার জীবনের প্রথম স্পর্শ ফুল। তুমি আমার জীবনের প্রথম বিয়ের ফুল। ফুল হেসে বলল, বিয়ে তো সবারই হয়। ওহো, সবার হলেও সবাই আঁকড়ে ধরে না ফুল। আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। দুটো বাক্য, অথচ গভীরতা অনেক। ফুল শুভর কাঁধে মাথা এলিয়ে দিল। জীবন নিয়ে এখন আর তার কোনো অভিযোগ নেই। তার জীবনের শ্রেষ্ঠ মানুষকে সে পেয়ে গেছে। বউ ছাড়া আর থাকা সম্ভব না মা।
এই মাসেই কিছু একটা ব্যবস্থা করো। 2 দিন পর আদিল বোম ফাটানো ঘোষণা দিল। যা শুনে ফুলের শাশুড়ি লাঠি হাতে সারা বাড়ি দৌড়ালো। ফুল হেসে কুটি কুটি হচ্ছিল, তখন শুভ একই কথা বলল। যা শুনে ফুল লজ্জায় মাথা কাটা গেল। ফুলের শাশুড়ি 2 ছেলের প্রতিযোগিতা দেখে সিদ্ধান্ত নিল আগামী 2 বছরের আগে ঘরের বউকে ঘরে আনবে না। এটা শুনে শুভ দাঁত বের করে হেসে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার চিন্তা নেই, আমার বউ তো আমার সাথেই আছে। আদিল মুখ ফুলে হনহনিয়ে চলে গেল। এদিকে বাড়ির সবাই হেসে ফেলল। শুভদের প্রথম সাময়িক পরীক্ষার পর আদিলের বউ উঠিয়ে আনবেন বলে জানালেন ফুলের শাশুড়ি। শুভ ফুলের বিয়ের অনুষ্ঠান ইন্টারমিডিয়েট শেষ হলে করবেন বলে জানালেন। শুভ এটা নিয়ে দ্বিমত করেনি। বিয়ে মানে শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তা নয়, বিয়ে মানে পবিত্র সম্পর্ক। শুভ না হয় পবিত্র সম্পর্কে আবদ্ধ থেকে প্রণয় করবে তার ফুল বউয়ের সাথে। আজকাল নাফিস ফুলের থেকে দূরে দূরে থাকে, ফুলের সাথে কথা বলে না, সবসময় মনমরা হয়ে থাকে। ফুল ভাবল আজ সে যেভাবেই হোক নাফিসের সাথে কথা বলবে। কয়েকদিন পর প্রথম সাময়িক পরীক্ষা, এরপর লম্বা ছুটি। নাফিসের সাথে কথা না বললে খারাপ লাগবে। টিফিনের সময় ফুল শ্রেণীকক্ষে বসেছিল। শুভ বাহিরে গিয়েছিল, দোকান থেকে ঝালমুড়ি কিনে নিয়ে আসলো। সুযোগ বুঝে ফুলের হাতে ধরিয়ে দিয়ে বলল, অর্ধেক খাবে, বাকি অর্ধেক আমার জন্য রেখে দিবে। ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। শেষের কথা চোখ টিপে বলে শুভ চলে গেল। শুভ না বললেও ফুল রাখত, কেননা এতদিনে শুভর সকল অভ্যাস সম্পর্কে ফুলের ধারণা হয়ে গেছে। ঝালমুড়ি খেয়ে ফুল বাহিরে বের হলো। শুভ তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। ফুল পিছনে গিয়ে শুভর হাতে ঝালমুড়ির ঠোঙ্গা ধরিয়ে দিয়ে চলে আসলো। কলেজে এভাবেই তাদের লুকোচুরি প্রেম চলে, দুজনেই খুব উপভোগ করে। ফুল নাফিসকে আরিফার সাথে পেল। আজকাল দুজনের মধ্যে খুব ভাব হয়েছে। কলেজের মধ্যে অনেকেই তাদের লাভ বার্ডস বলে সম্বোধন করে। ফুলের কাছেও তাদের বন্ডিং বেশ লাগে। দুহাত ভরে তাদের সম্পর্কের জন্য একটা নাম হয়, এই প্রার্থনা করে। ফুলকে এগিয়ে আসতে দেখে নাফিস চলে যাচ্ছিল, আরিফা আটকালো। ফুল আগে আরিফাকে বলে রেখেছিল। নাফিসের কাছে এসে ফুল তার পিঠে দুরুম দারুম কয়েকটা ঘা বসিয়ে বলতে শুরু করলো, তুই এত নিষ্ঠুর কি করে হতে পারলি রে নাফিস? নাফিস নিশ্চুপ হয়ে বসে আছে। ফুল আবারও বলল, কি হয়েছে আমাকে বলবি তো? আমার বিয়ে হয়ে গেছে বলে ছোটবেলার বন্ধুকে দূরে ঠেলে দিবি? নাফিস মুখ খুলল, তেমন কিছু না, তুই পাল্টে গেছিস তাই ডিস্টার্ব করি না। ডিস্টার্ব না ছাই, আমি আগের মতোই আছি, কিন্তু তুই আগের মতো নাই। আমার জন্য এখন আর আগের দিন আনা খাবার রেখে দিস না। আরিফা খুব ইমোশনাল মেয়ে। কষ্টের কথা শুনলে 2 চোখ ভরে পানি গড়িয়ে পড়ে। সেই পানিতে কলেজের সকলে সাঁতার কেটে প্রথম পুরস্কার পাবে বলে মনে করে। 2 বন্ধুর অভিমানী কথা শুনে আরিফা উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কথা বলো, এখানে থাকলে আমি কলেজ ভাসিয়ে পরের এলাকায় নিয়ে চলে যাব। আরিফা চলে যেতে নাফিস ফুলের দিকে তাকালো। ফুল তখনও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিস দীর্ঘশ্বাস ফেলে সেদিন ফুলের বাড়িতে যাওয়ার পরের ঘটনা জানালো। সবকিছু শুনে ফুল নাফিসের পিঠে আরো কয়েকটা ঘা বসিয়ে বলল, তুই আমাকে চিনিস না? আমি কি এমন মেয়ে? তুই ক্লিয়ার করার পর বুঝেছি, এতদিন নিজের নিকৃষ্ট ভাবনার উপর ঘৃণা করেছি। আমাকে ক্ষমা করে দিস ফুল। ফুল হেসে হাত বাড়িয়ে বলল, আচ্ছা আচ্ছা, আজ কি এনেছিস? নাফিস পকেট থেকে 2টা চকলেট বের করে বলল, একটা তোর জন্য, আরেকটা তোর বরের জন্য। ফুল খিলখিল করে হাসতে লাগলো। নাফিসের পাশে বসে বাকিটা সময় শুভর করা পাগলামোর গল্প শোনালো। পরীক্ষার সময়টা শুভ কেমন বড় হয়ে গেল। যেখানে ফুলের শাশুড়ির পড়তে বসানোর কথা, সেখানে শুভ ফুলকে পড়তে বসার তাগাদা দিল। নিজের বানানো শীট দিয়ে বসিয়ে রাখলো যতক্ষণ না তার পড়া শেষ হলো। ফুল এই সুযোগের ফায়দা উঠালো অন্যভাবে। প্রতিটা পরীক্ষার জন্য একটি করে চিঠি বরাদ্দ করে দিল। শুভ চেহারা তখন দেখার মতো অবস্থায় ছিল। ঠোঁট উল্টে বলল, তুমি একটা দুষ্টু ফুল, সুযোগের সদ্ব্যবহার এভাবে করছো তাই না? আমার যেদিন সময় আসবে দামে কিছু চেয়ে বসবো। ফুল শুভর কথায় হাসে, শুভর পাগলামিগুলো উপভোগ করে। বাংলা পরীক্ষার আগের দিন ফুল শুভর ঘরে গেল না।
নিজের ঘরে ঘাপটি মেরে বসে থাকলো। কেননা শুভ কথা দিয়ে কথা রাখেনি। আগামীকাল 4 নম্বর বিষয় পরীক্ষার দিন, অথচ ফুল একটা চিঠিও পেল না। সন্ধ্যায় শুভ বাড়ি ফিরল। ফুলকে নিজের ঘরে না পেয়ে মায়ের কাছে আসলো, সেখানেও পেল না। গেটের কাছে এসে শিউলি ফুলের গাছের নিচে তাকালো, সেখানেও নেই। শুভ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর মনে পড়ল শুভ ফুলের ঘরে তো দেখেনি। সিঁড়ি ডেঙে উপরে উঠে ফুলকে নিজের ঘরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফুলের পিছনে গিয়ে দাঁড়ালো। ফুল বাবু বরের আগমনের আভাস পেয়ে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ার নাটক করতে লাগলো। শুভ ফুলকে ডাকলো, কি হলো, আমার সাথে পড়বে না? ফুল কথা বলল না, যেন সে শুনতেই পারেনি এমন ভাব ধরল। শুভ 5 মিনিট অপেক্ষা করার পর ভয়ঙ্কর একটা কাজ করল। ফুলের গালে টুপ করে চুমু বসিয়ে দিল। ফুলের চোখ তখন বড় হয়ে আসলো। গালে হাত দিয়ে শুভর দিকে তাকাতে শুভ দাঁত বের করে হেসে বলল, ঘরে না গেলে ডাবল হবে। ফুল তৎক্ষণাৎ বইপত্র গুছিয়ে শুভর ঘরের দিকে ছুটল। এদিকে শুভ নিজের ঠোঁটে হাত ছুঁয়ে বলল, টেস্টটা খারাপ না। শুভ ঘরে গিয়ে দেখলো ফুল পড়ছে। এবারের পড়া শুভর চোখ ফাঁকি দেওয়ার জন্য। চেয়ার টেনে শুভ পড়তে বসল। প্রতি পরীক্ষার মতো প্রয়োজনীয় পড়াগুলো দেখিয়ে দিল। শেষ পরীক্ষার দিন নাফিস ফুলের জন্য কেনা ওড়নাটা আবারও নিয়ে আসলো। ফুলের সামনে নাফিস খুব স্বাভাবিক আচরণ করতে শুরু করলো। তার মনের অন্তঃপটে লুকানো কথা কাউকে বুঝতে দিল না। শেষ পরীক্ষার দিন সকলে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। শুভ তার কাছের 2 বন্ধুকে নিয়ে কলেজ থেকে বের হয়েছে। ফুলকে বলে গেছে শুভর জন্য অপেক্ষা করতে। গতকাল বিকালে বাজার থেকে ফেরার পথে বাদামের ক্ষেত দেখতে পেল। চাষিরা বাদাম তুলছে। নাফিস 100 টাকার বাদাম কিনে বাড়ি নিয়ে আসলো। মাকে বলল ভেজে দিতে। সেখান থেকে ফুলের জন্য বাদাম নিয়ে এসেছে নাফিস। ফুলকে পেল শ্রেণীকক্ষের ভেতরে, আরিফার সাথে গল্প করছে। নাফিসের কথা ভুলেই বসেছে ফুল। আগে নাফিসের সাথে কলেজে আসা যাওয়া করত। শ্বশুর বাড়িতে যাওয়ার পর নাফিস প্রতিদিন বকুল গাছের নিচে দাঁড়িয়ে থাকে। সে জানে ফুল আর এ পথে আসবে না, কিন্তু অভ্যাস তো মানুষের দাস। নাফিস রোজ দাঁড়িয়ে থাকে। নাফিস গিয়ে ফুলদের সামনে বেঞ্চে বসে পড়ল। আরিফা স্বভাব সুলভ নাফিসকে দেখে লাজে নুয়ে যেতে লাগলো। লজ্জায় মোচড়ানো শুরু করলো। ফুল হাসলো। নাফিসকে প্রশ্ন করলো, আজকের পরীক্ষা কেমন দিয়েছিস? ভালো। তোর? ভালো। নাফিস আরিফার সামনে ফুলকে ওড়না দিয়ে বলল, তোর জন্য অনেক আগে কিনেছিলাম, না নিলে ফেলে দিস। ফুল হাসি মুখে নিয়ে বলল, ফেলে দিব কেন? এটা কেমন কথা নাফিস? ওড়নাটা খুব সুন্দর। আরিফার সামান্য মন খারাপ হয়ে গেল। ফুলকে তার সামনে তার ভালোবাসার মানুষটা উপহার দিল, অথচ তার জন্য কিছুই আনলো না। ফুল বিষয়টা লক্ষ্য করল। নাফিসের উদ্দেশ্যে বলল, আরিফার জন্য যেই গিফট এনেছিলি সেটা দিয়েছিস? নাফিস অবাক হলো। সে তো আরিফার জন্য কিছু আনেনি। এদিকে আরিফার চোখ জোড়া জল জল করে উঠল। তার মানে তার ধারণা ভুল, নাফিস তার জন্য এনেছে। নাফিস প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল। ফুল ইশারায় নাফিসকে বুঝিয়ে বলল, তোর জন্য রেশমি চুড়ি কিনেছে নাফিস, কিন্তু আহাম্মকটা ভুলে বাসায় রেখে চলে এসেছে। নাফিস মাথা নিচু করে রাখল। তার মিথ্যা বলতে ইচ্ছে করল না। আরিফা যদি সত্যি ভেবে নেয়, ভাবুক। ফুল যদি এটাই চায় তাহলে নাফিস করবে, কিন্তু মন দিতে পারবে না। আরিফা খুশিতে ফুলের হাত ধরে বলল, সত্যি? ফুল উত্তর দিল, আরে হ্যাঁ রে, তুই মন খারাপ করিস না, কলেজ খোলা হলে নিয়ে আসবে। আরে মন খারাপ করার কি আছে? আমি তো। নাফিসের এখানে বসে থাকতে ইচ্ছে করলো না। পকেট থেকে বাদাম বের করে বলল, আম্মা তোদের জন্য বাদাম ভেজে পাঠিয়েছে, বসে বসে খা। নাফিস দ্রুতই চলে গেল। ফুল নাফিসের দিকে তাকিয়ে আরিফার উদ্দেশ্যে বলল, বুঝলি দোস্ত, লবণ ছাড়া বাদাম আর হাসি ছাড়া নাফিস একই। আরিফা রাক্ষসীর মতো হাসতে লাগলো। ফুল বন্ধুর হাসি শুনে কানে হাত দিয়ে রাখলো। নাফিস শ্রেণীকক্ষ থেকে নয়, বরঞ্চ কলেজ থেকে বের হয়ে আসলো। পথিমধ্যে নাফিসের দেখা হলো শুভর সাথে। নাফিস দেখেও না দেখার মতো চলে যেতে নিলে শুভ বাধা দেয়। হেই বইয়ের হিংসুটে বন্ধু, পরীক্ষা কেমন হয়েছে? নাফিস বরাবরের মতো উত্তর দিল না।
শুভকে এড়িয়ে চলে যেতে নিলে শুভ আবারও পথ আটকায়। নাফিসের কাঁধে হাত রেখে বলে, বউয়ের বন্ধু মানে আমারও বন্ধু, চলো বন্ধু চা খেয়ে আসি। নাফিসকে টেনে লতিফ চাচা চায়ের দোকানে বসলো শুভ। কলেজে ভালো ছাত্রদের মতো কিছু দুষ্টু ছাত্র থাকে যাদের পাওয়া যায় চাওয়ালা মামাদের দোকানের পিছনে। নাফিসের চোখ সেদিকে পড়ল। শুভ খেয়াল করলো তা। নাফিসের কানের কাছে ফিসফিস করে জিজ্ঞেস করলো, সিগারেট চলবে? নাফিস ব্রুযুগল কুসকে উত্তর দিল, দিনে কয়টা লাগে? শুভ দুষ্ট স্বরে বলল, সিগারেটের অভ্যাস করলে বউ কি বাড়িতে জায়গা দিবে? আমার ওসব অভ্যাস নেই। নাফিসের মনে হলো শুভ ইচ্ছা করেই তার কানের কাছে বেশি বেশি বউ বউ ডাকে, যেন নাফিসকে খেপাতে পারে। চা চলে আসলে শুভ নাফিসের দিকে চায়ের কাপ বাড়িয়ে বলল, বউ আপনার গল্প করেছিল, আপনারা খুব ভালো বন্ধু। ভাবলাম বউয়ের বন্ধুর সাথে বন্ধুত্ব করে নিলে ওর চোখে ভালো থাকতে পারবো। বুদ্ধিটা কেমন? নাফিস দাঁতে দাঁত চেপে পাল্টা প্রশ্ন করল, বিয়ে কি তুমি একাই করেছ? আর কেউ কি বিয়ে করেনি? নাকি আমার কানের কাছে ইচ্ছে করে বউ বউ বলে জিভ ভেজাও? শুভ দাঁত বের করে হেসে বলল, তুমি খুব বুদ্ধিমান ছেলে, তোমার সামনে বউকে বউ ডাকতে সেই মজা লাগে। শুভদের বাড়িতে তাদের পরীক্ষার পরের দিন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শুভ আর ফুল সারা দিন মায়ের সাথে একটা না একটা কাজে লেগেই থাকে। অবশ্য শুভ ইচ্ছে করে ফুলের আশেপাশেই থাকে। এই কাজটা করতে তার খুব ভালো লাগে। শুভর মা বারবার নিষেধ করলেও শোনে না। বিয়ে নিয়ে সবচেয়ে বড় বিপদে শুভ পড়েছে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন অবস্থা হয়েছে তার সাথে। বিয়ে নিয়ে আদিলের কোনো চিন্তা নেই। সে নিজের ঘরে বসে পরীক্ষার খাতা দেখে। অবসর সময়ে সাগরিকার সাথে কথা বলে কাটায়। শুভ বুঝতে পারে আদিল ইচ্ছে করে শুভকে খাটাচ্ছে। সে মনে মনে ভাবে, আমারও দিন আসবে। হলুদের আগের দিন আদিলের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে শুভ দাঁড়ালো। আদিল খাতা দেখছিল। শুভ খাতার ওপর বালিশ ফেলে বলতে শুরু করলো, তুমি আমার বড় ভাই নাকি জাতশত্রু? আদিল তখন গম্ভীর সুরে বলল, তুই তো আস্ত খারাপ, বড় ভাইয়ের কাছে কৈফিয়ত চাস? শুভ আদিলের পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ক্লান্ত শরীরে বলে, আমি এত তাড়াতাড়ি বড় হতে চাই না ভাইয়া। আমি ঘুরবো, ফিরবো, পড়বো, আর বউকে জ্বালাবো। তোমার বিয়ের কাজ তুমি করো। আদিল খাতাগুলো গুছিয়ে শুভর পাশে শুয়ে বলতে শুরু করলো, বিয়ে করেছিস, এখন তোর অনেক দায়িত্ব। মেয়েটাকে সুখে রাখতে হবে। পুরুষটা শুয়ে বসে থাকলে কি চলবে? আর যার জন্য এত সাজসজ্জা করছি, বছর যেতেই তার চোখের পানি। এতটা কাপুরুষ হওয়া যাবে না। ঘরে নারীরা সংসারের যাবতীয় কাজ করবে, ঘরে এসে পুরুষরা স্ত্রীদের কাজে হাত দিবে। এতে ভালোবাসা বাড়ে। বছর পেরোতেই সংসারের প্রতি অনীহা আসবে না। সারাদিনের কাজের পরও একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, যেই সময়টা স্ত্রীর জন্য বরাদ্দ। একটা কথা মনে রাখিস শুভ, আমরা পরিশ্রম করলে আমাদের স্ত্রীদের সুখে রাখতে পারবো। শুভ মনোযোগ সহকারে কথাগুলো শুনল। এটা নতুন নয় যে আদিল ছোট ভাইকে বোঝাচ্ছে। শুভ বড় ভাইয়ের আদর্শে বড় হয়েছে। জীবনে সিদ্ধান্তহীনতায় ভুগলেই ভাইয়ের কাছে চলে আসে। আজ আসার কারণটা ছিল ভিন্ন। দুই ভাই বিয়ে করলো, এতদিন সিঙ্গেল ছিল। বউ থাকতো, বউহীনা থাকতে হয়েছে তাদের। 2 দিন পর ভাবি চলে আসবে। ভাইয়ের সাথে এভাবে সময় কাটাতে পারবে কিনা সন্দেহ। দুই ভাই গল্প করতে করতে কতটা সময় পার করে ফেলল তারা জানে না। বিকালবেলা বক্সি কাকা হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। ওনার চোখে মুখের অদল বলে দিচ্ছে অপ্রত্যাশিত কোনো খবর আছে। আদিল ও শুভ কেউ বাড়ি নেই। হলুদের কিছু জিনিস কেনার বাকি আছে। দুই ভাই মিলে সেগুলো আনতে গিয়েছে। ফুল সোফায় বসেছিল। বক্সি কাকাকে হাঁপাতে দেখে 1 গ্লাস পানি নিয়ে আসলো। কি হয়েছে কাকা, সব ঠিকঠাক তো? বক্সি কাকা জানালো, তোমার আব্বার বাড়ি থেকে খবর আসছে। তোমার আব্বার অনেক অসুখ। ফুল চমকালো। মনের কোথাও ব্যথা অনুভব হলো, হয়তো জন্মদাতা পিতা বলে। ফুলের শাশুড়িও খবরটা শুনতে পেল। ফুল শাশুড়ির মুখের দিকে তাকিয়ে উত্তর জানতে চাইল। তখনই শুভর কণ্ঠস্বর শোনা গেল, বাবাকে দেখে আসো ফুল, আগামীকাল গায়ে হলুদ, সারা বাড়ি সাজানো হয়েছে।
মানুষদের আনাগোনা শুরু হয়ে গেছে। ফুলের শ্বশুর বাড়ির অনেক আত্মীয় স্বজনরা জানেই না শুভ ও ফুলের বিয়ের ব্যাপারটা। শুভদের আত্মীয় স্বজন বলতে দাদা ও নানা বাড়ির লোকজন। নানা বাড়ির লোকজনদের নিয়ে মাথা ব্যথা নেই কারোর। মূল সমস্যা শুভর দাদা বাড়ির মানুষদের নিয়ে। শুভর দাদা বাড়ির লোক সংখ্যা খুব কম। একজন চাচা ও একজন ফুফু বেঁচে আছে। চাচার 2 জন মেয়ে, দুজনের বিয়ে হয়ে গেছে বড় পরিবারে। এখানেও ঝামেলা নেই। আসল ঝামেলা শুভর ফুফুর ছোট মেয়েটাকে নিয়ে। মেয়েটার নাম প্রিয়া। নামের মতো সে কারোরই প্রিয় নয়, বিশেষ করে শুভর। দেখতে তুলোর মতো নরম হলেও তার ভেতরকার ঘটনা শুভ জানে। শেষবার যখন শুভ একাকী ফুফুর বাড়ি গিয়েছিল, তখন এই ভোলাবালা মেয়েটাই শুভর ইজ্জতে 2 হাত ঢুকিয়ে দিয়েছিল। রাতের আধারে শুভর ঘরে ঢুকে পড়েছিল। শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শিত করে শুভকে আকর্ষিত করতে চেয়েছিল। মেয়েটা নাকি শুভকে ভালোবাসে। শুভর কাছে ভালোবাসা মানে শরীর নয়, মন। শুভ সেইবার জানালা খুলে লাফ দিয়ে নিজের সম্মান বাঁচিয়েছিল। পরের দিন সকালে ট্রেন ধরে সোজা বাড়ি এসে পড়েছিল। আদিলকে রাক্ষসীর ঘটনা জানানোর পর ফুফুর বাড়ি যাওয়ার জন্য আর জোর করেনি। এত কথা বলার কারণ হলো, আদিলের বিয়ে উপলক্ষে আত্মীয়ের মধ্যে শুভর ফুফুর ওই পাজি মেয়েও এসেছে। শুভর চিন্তা হচ্ছে তার বিয়ের কথা জানতে পারলে প্রিয়া কি করবে। শুভর এখন ইচ্ছে করছে সব কাজ ফেলে ফুলের কাছে চলে যেতে। ফুল বাবার বাড়ি পৌঁছালো বিকাল বেলায়। বক্সি কাকা ফুলকে নিয়ে এসেছে, আবার নিয়েও যাবে। ফুল কয়েক ঘন্টার জন্য এসেছে। আদিল ফুলকে এ বাড়িতে রেখে কোনো রিস্ক নিতে চায় না। তারা ব্যস্ততায় না আসতে পারল বিশ্বস্ত কাকাকে পাঠালেন। বক্সি কাকা ঘরে ঢুকলেন না, উঠোনেই চেয়ার পেতে বসলেন। ফুল ঘরে গিয়ে বাবাকে শোয়া অবস্থায় দেখতে পেল। কাঁথা মুড়িয়ে শুয়ে আছেন। ফুলকে দেখে লিপি মুখে আঁচল চেপে আহাজারি শুরু করলেন। কেমন মাইয়া তুই, হ্যাঁ? বাপের থেকে জামাইয়ের সংসার বড় হয়ে গেল। তোর বাপের অভিশাপ যদি লাগে, তাহলে এই সোনার সংসার টিকতে পারবি? বাবা আমাকে অভিশাপ কেন দিবে? আমি কি করেছি? আর বাবারই বা কি হয়েছে? লিপি বিলাপ করতে থাকলো। তুই চলে যাওয়ার পর তোর বাপ তোর লাগা কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় ফেলছে। কাশতে কাশতে বুকে ব্যথা শুরু হয়েছে। আমি চিকিৎসা করার টাকা কই পামু? তোর জোয়ারি বাপ তো টাকা পয়সা শেষ করে দিছে। আমার পুরা কপাল। কি হইব রে? লিপির কথাগুলো বিশ্বাস করলো না ফুল। সে বুঝলো তাকে মিথ্যা কথা বলে আনা হয়েছে। ফুল বাবা বলে 2 বার ডাকলো। ফিরোজ সাড়া দিল না। ফুল নিঃশ্বাস আটকে নিজের ঘরের দিকে আগাতে লাগলো। কতদিন পর নিজের ঘর দেখবে। কথায় আছে, অট্টালিকায় থাকার চেয়েও নিজের ভাঙা ঘরে থাকা অনেক শান্তি। ফুল হয়তো আর কখনো নিজের ঘরে থাকতে পারবে না, কিন্তু চোখের দেখা তো দেখতে পারবে। ফুল ঘরের দিকে আগাতে গেলে লিপি বাধা দিয়ে বলল, ওইদিকে কোথায় যাস? আমার ঘরে। লিপি মুখ বাঁকা করে উত্তর দিল, ওই ঘরে আমি পাতার বস্তা রাইখা দিছি। খালি ঘর পড়া ছিল, কামে লাগাইছি। ফুল দাঁড়িয়ে গেল। তার মনে প্রশ্ন জাগলো, বিয়ের পর সত্যিই কি মেয়েরা পর হয়ে যায়, নাকি ফুলের সৎ মা বলে পর করে দিয়েছে? ফুল ফিরে তাকালো। লিপিকে তাচ্ছিল্য করে বলল, এখন তো সবই তোমার, তবুও কাঁদছ? লিপি স্তব্ধ বনে গেল। দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে দাঁড়িয়ে ফুলের হাত ধরে বলল, আমার একমাত্র ভরসা তুই ফুল। তোর বাপকে বাঁচা। এই বয়সে আমি কই ঠাই পামু? ফুলের মায়া হলো না। স্বাভাবিক সুরে প্রশ্ন করল, আমি কিভাবে বাঁচাবো? লিপি চোখের পানি মুছে ফিসেল হেসে বলল, তোর শ্বশুর বাড়ি থেকে টাকা এনে। ফুল বিস্মিত হলো, চিৎকার করে বলল, অসম্ভব। লিপি ফুলের পা চেপে ধরল, আমার স্বামীকে বাঁচা ফুল। তুই না তোর বাবার একমাত্র মেয়ে, তোকে ছাড়া আর কেউ নাই মানুষটার। ফুল পিছিয়ে গেল। লিপিকে ধরে দাঁড় করালো। লিপি খেয়াল করলো ফুলের কানে ও গলায় সোনার গহনা চকচক করছে। লিপি মুঠো ভরে ফুলের গলা সোনার চেইনে ধরে বলল, এটা দিয়ে দে, এটা বিক্রি করে তোর বাবার চিকিৎসা করাবো। ফুল লিপির হাতের উপর হাত রেখে বলল, ছাড়ো, এই গহনা আমার শাশুড়ির, তোমাকে এটা দিব না। লিপি ছাড়ার নাম নিল না। টানাটানি করার এক পর্যায়ে ফুলের ঘাড়ে আঁচল লেগে গেল। ফুল আহ করে আওয়াজ করতে বক্সি কাকা ঘরে চলে আসলো।
বৌমামণিকে ছাড়েন বেআইন। পুরুষের হুঙ্কার শুনে লিপি কেঁপে উঠল, কিন্তু ছাড়ল না। ফুলের চুলের মুঠি চেপে ধরে বলল, কোন নাগরে নিয়ে আসছস? আজ আজরাইল আইলো, তোরে ছাড়বো না। এই গহনা ভালোই ভালোই দিয়ে দে। ফুল ফুল দিতে চাচ্ছে না। নিজের থেকে গহনা শক্ত করে ধরে রেখেছে সে। বক্সি কাকা ভেবেছিল মেয়ে মানুষের গায়ে হাত দিবে না, কিন্তু এখন ঘটনা এমন পর্যায়ে চলে গেছে যে মেয়ে মানুষের গায়ে হাত না তুললে ফুলের ক্ষতি হয়ে যাবে। বক্সি কাকা লিপিকে ধরে দূরে আনতে নিলে ফিরোজ শোয়া থেকে উঠে বসল। কাশতে কাশতে বুকে হাত দিয়ে বলল, থামো লিপি, এই মাইয়া আমারে বাপ মনে করে না। আজ থেইকা আমার মাইয়া মইরা গেছে। ফুল ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে আছে, গলায়ও বেশ ব্যথা পেয়েছে। ফুলের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে। ফিরোজের কথার জন্য নয়, বরঞ্চ বাবা নামক নিষ্ঠুর মানুষের কথা শুনে। এর মধ্যে শুভ চলে আসলো। বাড়িতে তার মন টিকছিল না। ফুলের চোখে পানি দেখে এগিয়ে এসে বলল, কি হয়েছে ফুল? ফুলের ঘাড়ে হাত রাখা অনুসরণ করে শুভ সেদিকে তাকালো। মুহূর্তেই শুভর চোখ মুখ লাল হয়ে আসলো। ফুলের ঘাড়ে ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে। বক্সি কাকার দিকে তাকালে সব কথাই জানালো। শুভর তখন ইচ্ছে করলো সব ভেঙে গুড়িয়ে দিতে। ফুলের বাবা মায়ের উপর হাত তুলতে পারবে না, এমনকি জোর গলায় কিছু বলতেও পারবে না। শুভ করলো কি? ঘরের আসবাবপত্র ভাঙতে শুরু করলো। শোকেসের প্লেট গ্লাস এক এক করে আছাড় দিতে থাকলো। বক্সি কাকা থামালো না। বাবুকে ছোটকাল থেকে চেনা আছে। শান্ত দুষ্টু ছেলের মাথা গরম হলে কাউকে দেখে না। তাছাড়া বৌমামনির সাথে আজ্জা হলো, তার সামনে এগুলো কিছুই না। ফুল শুভকে থামাতে চেষ্টা করতে লাগলো। থামো, এগুলো ভেঙো না, মাথা ঠান্ডা করো। শুভ শুনলে তো? সে সারা গো তছনছ করে ক্ষান্ত হলো। কিভাবে যেন ফিরোজের অসুখও দূর হয়ে গেল। তার চোখে ধরা দিল ভয়। ফুলের সৎমা তো পারছে না মাটি খুঁড়ে ভেতরে ঢুকে পড়তে। ছেলেটাকে সে নম্রভদ্র ভেবেছিল, এখন দেখছে আস্ত গুন্ডা। শুভ কাজ শেষ করে লিপির দিকে তেড়ে আসলো। আঙুল তুলে বলল, নেক্সট বার আমার বইয়ের আশেপাশে আপনার ছায়া দেখলে কি করব জানি না। আজ ঘরের জিনিস ভেঙেছি, পরের বার ঘরে আগুন জ্বালিয়ে দিব। তখন মস্তিষ্কে আর কুবুদ্ধি আনতে পারবেন না। শুভ বলা শেষ করে ফিরোজের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে ফুলকে নিয়ে বের হয়ে আসলো। ফুল চলে যেতেই ফিরোজ গায়ের কাঁথা সরিয়ে লিপির গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলল, তুই না কইছিলি এমন করলে টাকা কামাইতে পারমু? দেখ, আমার আরো ক্ষতি কইরা গেল। এখন হাত থেকে সোনার হাঁসও গেল, ডিমও গেল। লিপি গালে হাত দিয়ে ভাঙা জিনিসগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখ রক্তের মতো লাল হয়ে আছে। কাছের জিনিসে পা মারিয়ে বিড়বিড় করল, তোর কাছ থেকে এর প্রতিশোধ অন্যভাবে নিমু ফুল। ফুলের শ্বশুরবাড়ি থেকে 500 গজ দূরে প্রাইভেট কার দাঁড় করানো আছে। প্রাইভেট কারে জানালাগুলো বন্ধ। বক্সি মিয়া জানালায় 2-3 টোকা দিলে শুভ জানালা খুলে দিল। শুভর দিকে একটি পলিথিনের ঠোঙা এগিয়ে দিয়ে বলল, কোনো সমস্যা হইলে আওয়াজ দিও বাবু, আমি ওই গাছের নিচে বসে আছি। শুভ নিষেধ করল, আমরা বেশি দেরি করব না কাকা, তুমি বাড়ি যাও। ভাইয়ার সাথে কথা হয়েছে। এমনিতেও বাড়িতে অনেক মানুষ, ভাইয়া একা সামলাচ্ছে। তুমি গেলে হয়তো ভাইয়া রেস্ট নিতে পারবে। বক্সি মিয়া শুভর কথায় সায় দিয়ে চলে গেল। শুভ গ্লাস উঠিয়ে প্রাইভেট কারের সামনের দরজা খুলে পিছনে গিয়ে বসলো। গাড়ির ভেতর আলো জ্বালিয়ে ফুলের ফোলা মুখের দিকে তাকালো। পলিথিন থেকে হেক্সিসল বের করে হাত পরিষ্কার করে নিল। ফুল মাথা নিচু করে রেখেছে। বুকের মধ্যে ওড়না গুজে জড়সড় হয়ে বসে আছে। আজলা ভরে শুভ ফুলকে নিজের দিকে ফেরালো। তখনই 2 ফোঁটা অশ্রু ফুলের চোখ থেকে গড়িয়ে পড়ল। শুভ বুড়া আঙুলের সাহায্যে গালের পানি মুছে বলল, আমি কি তোমাকে বকা দিয়েছি? ফুল মাথা নেড়ে না বলল। তাহলে কাঁদছো কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট। মানুষের মনে কি চলে কেউ বলতে পারে নাকি? তারা যে নিজেদের স্বার্থের জন্য তোমাকে ডাকবে আমরা কি জানতাম? ফুল এবারও মাথা নাড়ল। শুভ পুনরায় বলল, দেখে ওড়না সরাও, আমি দেখব। ফুল বড় বড় চোখে তাকিয়ে ওড়না আরো শক্ত করে ধরল। শুভ তা দেখে বলল, কি হলো, আমাকে ভয় পাচ্ছ? আরে ভীতু ফুল,
আমি মারব না, মলম লাগাবো। ফুল ইতস্তত হয়ে ওড়না সরালো। শুভ দক্ষদের মতো গলায় কিছুক্ষণ দেখে বলল, ওই মহিলার হাতে এত শক্তি, আমার তো ইচ্ছে করছে। ফুল শুভকে থামিয়ে বলল, ওড়না দিব? রাখো তোমার ওড়না, এমন ভাব করছো যেন ওড়না ছাড়া আগে কখনো দেখিনি। ফুল লজ্জা পেল, কিন্তু মনে করতে পারল না কবে দেখেছে। শুভই জানিয়ে দিল, তোমাকে হাসপাতালে নেওয়ার দিন আমিই তো আগে দেখেছিলাম। তোমার গায়ে তখন ওড়না ছিল না। বিশ্বাস করো, আমি এক পলক দেখেছিলাম, বেশি না। শেষোক্ত কথাটি বিরস মুখে বলে থামল শুভ। ফুল ফিক করে হেসে ফেলল। শুভ ফুলের গলায় মলম লাগিয়ে দিল। এবার ঘাড়ে মলম লাগানোর পালা। শুভ কিভাবে লাগাবে তাই ভাবতে লাগলো। ফুলকে ঘুরে বসতে বলে নিজে অপ্রস্তুত হয়ে গেল। আবেগ অনুভূতি সম্পর্কে শুভ ফুলকে বিয়ে করার পর থেকে পরিচিত হয়েছে। ফুলের শরীরের উন্মুক্ত একাংশ দেখে গলা শুকিয়ে আসলো। কাপা হাতে গলার চেন সরিয়ে মলম লাগিয়ে দিল। শুভর আলতা হাতে ছোঁয়া পেয়ে ফুলও নেতিয়ে পড়ল। ভালো লাগা অনুভূতি, কিন্তু কাঁপন স্পর্শ সহ্য করতে পারল না ফুল। সামনের দিকে এগিয়ে গেল। শুভক্ষণও ফুলের ঘাড়ে আটকে আছে। 2-3 বার শুকনো ঢোক গিলে শুভ এগিয়ে আসলো। আজ নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না শুভ। বাম হাতে ফুলের পেটে হাত রেখে নিজের দিকে আনলো। ডান হাতে পিঠের সম্পূর্ণ চুল সরিয়ে ঘাড়ের উন্মুক্ত অংশের দিকে ঠোঁট আগালো। দুজন প্রাপ্তবয়স্ক নর নারীর প্রথম পবিত্র স্পর্শ। দুজনের কাছে নতুন অনুভূতি। শুভ ততক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো যতক্ষণ না সে শান্ত হলো। ফুল খিঁচে চোখ বন্ধ করে রেখেছে। তার ডান হাত পেটে রাখা, শুভর হাত খামচে ধরে রেখেছে। ফুলের সম্পূর্ণ ভর শুভর বুকের ওপর। শুভ এভাবেই রইল আরো কিছুক্ষণ। ফুলের হাতের ভাঁজে তার হাতের বিচরণ। ফুলকে নিচু সুরে ডাকলো শুভ, সুখফুল। ফুল অস্পষ্ট স্বরে জবাব দিল, হো। তোমার ঘরের বালিশের কভারের ভেতর একটা চিঠি রেখে এসেছি। বাসায় গিয়ে আগে চিঠি পড়বে। হ্যাঁ, পড়ব। শুভ সময় নিয়ে আবারও বলল, তুমি রাগ করেছ কেন? তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুঁয়ে দিয়েছি। ফুল ভেবে উত্তর দিল, আমরা স্বামী স্ত্রী। শান্ত। শুভ কিছু বলল না। ফুলের হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ ও ফুল একসাথে বাড়ি ফিরে এলো। এতক্ষণে শুভর বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে। শুভর ফুফু তাদের আসতে দেখে শুভকে পাশ কেটে ফুলের হাত ধরে সোফায় নিয়ে বসালো। ফুলের থুতনিতে হাত রেখে বলতে শুরু করলো, ইস, আদিল তো ঠিকই বলেছে, মেয়েটা তো ভালোই ব্যথা পেয়েছে। বলি মেয়ে, রাস্তায় দেখে শুনে চলতে পারে না নাকি কানে শোনো না? এত বড় মোটর বাইক আসছে দেখলে না? ইস, গলায় কেমন দাগ হয়ে গেছে। ফুলের শাশুড়ি ফুফুর কথা টেনে বলতে শুরু করলো, আরে আপা, আমার ছেলের মতো মেয়েটাও বাচ্চাদের মতো। 2 বাচ্চাকে নিয়ে জ্বালায় আছি। ভাগ্যিস শুভ গিয়ে সরিয়ে দিয়েছিল, নয়তো কি হতো। ফুফু ফুলের হাত ধরে বলল, যাই বলিস সুইটি, বউদের একটু সাবধানে চলাফেরা করতে হয়। ভাবতে পারিস, যদি পেটে ব্যথা পেত, বাচ্চা হওয়ার ক্ষমতা তো হারিয়ে ফেলতো। আমাদের বশির ভাইয়ের ছেলের বউয়ের সাথে তো এমনই ঘটেছে। তিরিং বিরিং করতো মেয়েটা। একদিন সিঁড়ি থেকে পড়ে পেটে ব্যথা পেল। সেই ব্যথাতে মা হওয়ার ক্ষমতা হারালো। পরে ছেলের আর একটা বিয়ে করতে হলো। ফুল বড়দের কথার আগামাতা কিছুই বুঝলো না, তবে ফুফুর কথায় মন খারাপ হলো। তখনই আদিলের কণ্ঠস্বর শোনা গেল, আমরা কম মানুষ পছন্দ করি। আমাদের বাড়ির বউয়ের সারা জীবন বাচ্চা না হলে সমস্যা নেই। বুড়ো বয়স পর্যন্ত ওই বউয়ের সাথে আরামে দিন পার করবো ফুফু, তোমার এত চিন্তা করতে হবে না। ফুলের শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলল। বড় ছেলে আছে বলেই তিনি মন খুলে নিঃশ্বাস নিতে পারেন। তিনি জানেন বড় ছেলের মতো ছোট ছেলেও একদিন সবাইকে সামলে নিবে। আদিল ফুলকে উদ্দেশ্য করে বলল, বসে আছো কেন ফুল? ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার এখানে কোনো কাজ নেই। কাজ করার জন্য অনেক কাজের লোক রেখেছে। ফুলের শাশুড়িও তাল মেলালো, হ্যাঁ ফুল, তুই উপরে যা। শুভকে জিজ্ঞেস করিস তো রাতে কি খাবে। ফুল মাথা ঝাঁকিয়ে ধীর পায়ে উপরে চলে গেল। সিঁড়ির মাথায় একজন মেয়ের সাথে ধাক্কা খেলো ফুল। মেয়েটা কোনো কারণে রেগেছিল। ফুলকে এক প্রকার ধাক্কা দিয়ে হনহনিয়ে সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে গেল। ফুল কিছু মনে করল না। তার অবচেতন মন শুভর লেখা চিঠি পড়ার জন্য বেকুল হয়ে আছে।
ফুল নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। শুভর কথা অনুযায়ী বালিশের কভারের ভেতর চিঠি পেয়ে গেল। উপর হয়ে শুয়ে ফুল চিঠি পড়া শুরু করলো। প্রিয় সুন্দর ফুল, তুমি জানো পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফুল তুমি, কেননা তুমি আমার ফুল। আমি যেমন সুন্দর, আমার ফুল বউ তেমনই সুন্দর। শোনো ফুল, আজ তোমাকে বিশেষ কিছু কথা বলবো। আমাদের মধ্যে যাই হোক না কেন, আমার প্রতি পূর্ণ আস্থা রাখবে। তোমার বাবু বর তোমার জন্য সব করতে পারে। একটা সম্পর্কে বিশ্বাস হলো মূল। যেদিন তুমি আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, সেদিন আমাকেও হারাবে। আমি তো মনে করি আমাদের মধ্যে অবিশ্বাসের মতো কিছুই নেই। আমি তোমার কাছে খোলা বই, যার প্রতিটা পৃষ্ঠার লেখাগুলো তোমার পড়া আছে। আমার পরিবারের সম্পর্কে কিছু জেনে রাখো। আমার দাদা বাড়ির মধ্যে সবাই ভালো হলো, প্রিয়া ভালো না। ভাইয়া ভাইয়া বলে সারা দিন মুখে ফেনা তুললো, আমাকে খুব জ্বালায়। ওর জন্যই মূলত মা আমাকে আরও তাড়াতাড়ি বিয়ে করিয়েছে। মেয়েটাকে কারোরই পছন্দ না। এই মেয়ে আমাদের বাসায় আসলে মাস ফুরানোর আগে যাওয়ার নাম নেয় না। তুমি ভুলও ওর ফাঁদে পা ফেলবে না। ও হচ্ছে নাগিন, বিষধর নাগিন। যাকে ছুঁয়ে দেয় সেই ধ্বংস হয়ে যায়। এত বিস্তারিত বলার কারণ হলো, তোমাকে চিঠি লিখছি তোমার ঘরে বসে। ওই বিষধর নাগিন আমার ঘর দখল করে বসে আছে। খুবই যন্ত্রণায় আছি ফুল, আমাকে বাঁচাও। তুমি তো আমাকে ফেলে চলে গেলে, আমিও তোমার পিছু আসছি। আজ রাতে একসাথে গল্প করব, একসাথে ঘুমাবো, একসাথে শুব। আরে দুষ্ট কাজ করব না। তুমি আমার প্রিয় ফুল। তোমাকে কত নামে যে ডাকতে ইচ্ছে করে তুমি জানোই না। আজ একটা নতুন নাম পেয়েছি, পানি ফুল। কেননা কিছু হলেই তোমার আগে চোখের পানি ঝরতে শুরু করে। ইতি, ফুলের শুভ। চিঠিখানা পড়ে ফুল মুচকি হাসলো। শেষাংশ পড়ার পর গাড়ির ভেতরকার ঘটনা মনে পড়ে গেল। আপনা আপনি তখন ফুলের হাত ঘাড়ে চলে গেল, যেখানে শুভ ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। ফুল চিঠি নির্দিষ্ট জায়গায় রেখে ফ্রেশ হতে চলে গেল। আজ সকালেই ফুলের শাশুড়ি হালকা গোলাপি রঙের নতুন জামা দিয়েছিল। বলেছিল মেহমান আসলে পরে নিতে। ফুল সেই জামা পরে নিয়েছে। ড্রেসিং টেবিলের কাছে আসতে আরেকটা চিঠি পেল ফুল। প্রিয় মিষ্টি ফুল, গোলাপি রংটা আমার খুব পছন্দের। মাকে বলে বেশ কয়েকটা জামা আনিয়েছে। এই জামাটা বেশি পছন্দ হয়েছে। ড্রেসিং টেবিলের গোলাপি চুড়িগুলো পরতে ভুলবে না। আজকাল আমি বিশেষ কারণ ছাড়াই তোমাকে নিয়ে ভাবি। অবশ্য তোমাকে নিয়ে ভাবার থেকে সামনাসামনি গল্প করতে বেশি ভালো লাগে। কিন্তু তুমি যা লজ্জাবতী, আমার দিকে তাকাও না। অবশ্যই তা আমারই সুবিধা। তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারি। তোমার গলা একটা তিল আছে। আমার আশেপাশে থাকলে গলা ঢেকে রাখবে, নয়তো পানি পান করতে করতে সমুদ্রের পানি শুকিয়ে ফেলবো। কাল তোমার জন্য একটা চমক আছে, এখন বলবো না। খবরদার আমাকে জিজ্ঞেস করবে না। চমক তো চমকই। আমার সামনে আসলে না জানার মতো অভিনয় করবে। যদি বুঝতে পারি আমাকে জিজ্ঞেস করতে চাও, তবে খুব রাগ করব বলে দিলাম। তোমার সাথে রাগ করা যায় না, কারণ তুমি ফুল। ফুল হয় সুন্দর, ঠিক তোমার মতো। কত কথাই তো বলতে চাই, বলে শেষ করা যায় না। আরেকটা প্রশ্ন, আমার কাছে তুমি কেমন আছো ফুল? ইতি, ফুলের অধৈর্য বর। ফুল খুব হাসল। মনের কোণে থাকা দুঃখ ভুলে সুখের বন্যা বইতে শুরু করলো। ঘর থেকে বের হয়ে শুভর ঘরে উকি দিল ফুল। শুভ গান শুনছিল। ফুলের মাথায় দুষ্টু বুদ্ধি আটল। সে নিঃশব্দে শুভর পাশে শুয়ে শুভর বুকে হাত রাখল। এতে করে শুভ ছিটকে দূরে সরে বিছানা থেকে নেমে পড়ল। ফুল বাবু বরকে ভয় দেখিয়ে ভীষণ মজা পেল। শুভর দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। শুভ ভেবেছিল তার ফুফুর বিষধর নাগিন মেয়েটি আবারও নির্লজ্জের মতো কাজ করতে চলে এসেছে। সে যদি জানতো ফুল তার পাশে, তবে কি অমন করত? শুভ ফুলের হাসি দেখে প্রেমে পড়ল। মাথা চুলকে নিজের বোকামির জন্য পস্তাতে লাগলো। শুভ ভাবতে লাগলো এখন তার করণীয় কি। সে কি ফুলের পাশে শুয়ে গল্প করবে, নাকি ফুলের সাথে দুষ্টমিতে মেতে উঠবে? ফুল ইশারায় শুভকে কাছে ডাকলো। শুভ আনমনে ফুলের পাশে গিয়ে বসল। ফুল শুভর হাত ধরে পাশে শুয়ে দিল। তার দৃষ্টি শূন্যতে, কিন্তু শুভর দৃষ্টি ফুলের দিকে। ফুল বলল, এভাবে তাকিও না।
শুভ উত্তর দিল, আমার চোখ, আমার ইচ্ছে। তাই বলে এভাবে তাকাবে? অল্প অল্প তাকাই। আচ্ছা। দুজনের মধ্যে নীরবতা। শুভ নীরবতা ভেঙে বলল, মেহেদি পড়বে না? না। কেন? মেহেদি পড়লে বিয়ের রাতের কথা মনে পড়ে যায়। ফুল কথাটা বলতে চায়নি, শুভ কষ্ট পাবে বলে। শুভ সত্যিই কষ্ট পেয়েছে। শোয়া থেকে উঠে ফুলের উপর আতশোয়া হয়ে বলল, আমাকে ক্ষমা করা যায় না ফুল? হঠাৎ বিয়ে করা আমি তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শুভ দৃষ্টি ফুলের দিকে নিবদ্ধ। ফুল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। বাপাশে তাকিয়ে বলল, সারা জীবনের সুখের সামনে একদিনের দুঃখ খুবই নগণ্য। আমার কষ্ট সেদিনই লাঘব হয়ে গেছিল, যেদিন থেকে বুঝতে পেরেছি আমার জীবনে শুভ নামক কেউ আছে, যে আমার চিন্তা করে, আমার কষ্টে বুক কাঁপে, আমার সুখে মরণ খোঁজে। শুভ ফুলের কপালে ঠোঁট ছোঁয়ালো, খুব গাঢ়ভাবে। কপালে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফুল। বউকে ভালোবাসি বললে কি উত্তর পাওয়া যায়? ফুল চোখ বন্ধ করে উত্তর দিল, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। শুভ সরে গেল, ফুলের পাশে শুয়ে বলল, আমার না কেমন কেমন লাগে। কেমন? শুভ শোয়া অবস্থায় ফুলের দিকে ফিরে বলল, মনে হয় পেটের মধ্যে কিছু মুচড়াচ্ছে, ভেতরের আনন্দ উপচে পড়ছে। দুঃখ হয় কিন্তু বের হয় না। ফুল হাসল, তারও একই অনুভূতি হয়। শুভ বলতে পারছে কিন্তু সে বলতে পারে না। এর মধ্যে শুভর ঘরে প্রিয়ার আগমন ঘটল। দুজনকে একসাথে শুয়ে থাকতে দেখে চিৎকার করলো, তোমরা একসাথে কি করছো? শুভ ও ফুল উঠে বসল। হঠাৎ তৃতীয় ব্যক্তির আগমনে ফুল লজ্জা পেল, কিন্তু শুভর কপালে দেখা দিল বিরক্তির ভাব। শুভ পানসে মুখে বলল, স্বামী স্ত্রী এক ঘরে থাকলে যা করে তাই করছি। প্রিয়া রাগে হিসহিস করছে। ফুল হা করে তা দেখে মনে মনে বলছে, বাবু বরের কথাই তো ঠিক, মেয়েটা কেমন নাগিনদের মতো হিসহিস করে। মনে মনে ভাবলো, হাসলো না মনে মনে। ফিক করে হেসে মুখ চেপে রাখলো। শুভ ফুলের হাসি দেখে কি বুঝলো কে জানে, নিজে হেসে ফেললো। এবার দুজনে হুহা করে হাসতে লাগলো। প্রিয়া অপমান বোধ করলো। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শব্দ করে দরজা আটকে দিল। রাতে ঘরোয়াভাবে মেহেদির ছোটখাটো অনুষ্ঠান করলো আদিলের মা, অর্থাৎ সুইটি খানম। কিন্তু যার জন্য এত আয়োজন করা হলো সেই মেহেদি পড়বে না বলে জানালো। এই নিয়ে আদিলের মায়ের আক্রোশ। আত্মীয় স্বজন, মা ভাই কারো কথা শুনছে না আদিল। মহিলারা এক ঘরে মেহেদি পড়ছে, ছেলেরা আরেক ঘরে। শুভ ও ফুলকে কোথাও পাওয়া গেল না। শুভর মা সবুজ কাতান শাড়ি হাতে নিয়ে ফুলের কাছে যাচ্ছে। মেয়েটা শাড়ি পরতে জানে না। এত আত্মীয়দের মধ্যে মেয়েটার খবরও নিতে পারছে না। ফুলকে পেল শুভর ঘরে, শুভর সাথে গল্প করছে। শুভর মা এসে শুভকে তাড়া দিয়ে বলল, জলদি বের হও শুভ, ফুলকে শাড়ি পরাবো। তোর ভাইকে আরেকবার বলে দেখ না মেহেদি দিবে কিনা, অল্পই তো দিব। শুভ মায়ের কথা মতো কাজ করতে চলে গেল। ফুলের শাশুড়ি শাড়ি পরানোর সময় বলল, আমি যদি জানতাম তোর বাবা মা নিজের স্বার্থের জন্য তোকে জাহান্নামে পাঠাতো ভাবে না, তবে বিয়ের পর তোকে সেই বাড়িতে রাখতাম না। আজ বক্সি মিয়ার কাছে পুরো ঘটনা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। তুই সেই বাড়িতে কেমন ছিলি ফুল? ফুল ব্যথাতুর কণ্ঠে জানালো, মা মারা যাওয়ার আগে ভালোই ছিলাম, কিন্তু পরে। থাক, ওইসব কথা মনে করতে হবে না। তোকে আর কোনো দিন ওই বাড়ি পাঠাবো না। ফুল কিছু বলল না। শাড়ি পরানো শেষে ফুলের ঘর থেকে সোনার বড় ঝুমকা এনে পরিয়ে দিল। গলায় কিছু পরালো না, যেটা আছে সেটাই থাকুক। মাথার চুলগুলোতে খোপা করে দিল। হালকা সাজিয়ে ফুলকে পরিপূর্ণভাবে তৈরি করিয়ে ভালোভাবে দেখে বলল, অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে। জানিস, আমার একটা মেয়ের শখ ছিল। আমি স্বপ্ন দেখতাম একটা শান্ত পুতুলের, একদম তোর মতো, চুপ করে বসে থাকবে, আমি মন মতো সাজাবো। দেখ তো কেমন হয়েছে। ফুল আয়নায় দেখল, আজ তাকে অন্যরকম লাগছে। ফুল মানে তার শাশুড়ির পছন্দ খুব ভালো, তাই তো ফুলকে তিনি এত পছন্দ করেন। শুভ ভাইকে বোঝাতে গেলে ঝাঁটার বাড়ি খেয়ে আসলো। পিঠে হাত বুলিয়ে ঘরের দিকে আনমনে তাকালো শুভ। দৃষ্টি ফিরিয়ে পুনরায় দৃষ্টি রাখলো। ফুলকে দেখে মাথা নষ্ট হয়ে গেল। শুভ শুকনো ঢোক গিলে বলল,
আজ আমার রাতের ঘুম হারাম। ফুল শুভর সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলল, কেমন লাগছে? শুভ অস্পষ্ট স্বরে বলল, একদম সবুজ ফুল। ফুল শুনে ফেলল, লজ্জায় মাথা নুয়ে বলল, ভাইয়া কোথায়? শুভ বিরক্ত হয়ে বলল, আসবে না। আমি একবার যাব। শুভ হাই তুলে বলল, চেষ্টা করে দেখতে পারো। ফুল আদিলকে নিয়ে তবেই নিচে আসলো। শুভ টিয়া রঙের পাঞ্জাবি পরেছে, অবশ্যই বইয়ের আগে পিছে থাকছে। ফুল যতবার তাকাচ্ছে ততবারই হাসি উপহার দিচ্ছে। প্রিয়া এদের যতবারই একসাথে দেখছে ততবারই রাগে শরীর রিরি করছে। তার মনে কি কুৎসিত পরিকল্পনা চলছে সেই জানে। হলুদের দিন গালে হাত রেখে ফুল বসে আছে। শুভ তাকে তৈরি হতে দিচ্ছেই না। আজ নতুন আবদার জুড়ে বসেছে তার বাবুবর। আগামী 2 দিন আগে শুভ তৈরি হবে, তারপর ফুল। প্রশ্ন আসে না, কেন ফুলের বাবুবরের এমন আবদার? ফুলও প্রশ্ন করেছিল। শুভ উত্তর দিল, আমাদের বিয়ে 3 মাস পূর্ণ হয়েছে। তুমি বলতে পারবে ফুল, এই পর্যন্ত কতবার স্বামী সেবা করেছ? ফুল গালে হাত রেখে অবাক সুরে প্রশ্ন করল, স্বামী সেবা আবার কেমন? তোমার পা চেপে দিব নাকি হাত মালিশ করব? শুভ অস্পষ্ট সুরে তখন বলল, বেশি মাথায় উঠালে তো গলা চেপে ধরবে। ফুল শুনল কথাটা, চোখ বড় করে বলল, তুমি আমাকে খারাপ মেয়ে ভাবো? শুভ নিজের কথা সংশোধন করে বলল, তোমার কি ঝগড়া করতে ইচ্ছে করছে ফুল? শুভর উঁচু আওয়াজ শুনে ফুল চুপ করে রইল। শুভ মুস্কি হেসে ফুলের একদম কাছাকাছি এসে বলল, স্বামীর সেবা আমি অন্য কিছু বুঝি, বলবো? ফুল চোখ তুলে তাকালো। শুভ পুনরায় বলল, স্বামীর সেবা বলতে আমি বুঝি, আমার ফুল আমার আশেপাশে মৌমাছির মতো ভনভন করবে। তার চাতক দৃষ্টি জুড়ে শুভ থাকবে। শুভ সবকিছুতে তার অধিকার থাকবে। সব মানে বোঝো, মন প্রাণ শরীর সব। ফুল চোখ নামিয়ে নিল। শুভ তোয়ালে ঘাড়ে রেখে বলল, গোসল করতে যাচ্ছে, আজ তোমার পছন্দ অনুযায়ী তৈরি হব। আলমারি থেকে তোমার যা যা পছন্দ বের করে রাখো। শুভ গোসল করতে চলে গেল। ফুলের আটকে রাখা নিঃশ্বাস ফেলে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, তুমি চিঠিতেই ভালো, একদম ভদ্র সভ্য, কিন্তু বাস্তবে একদম অসভ্য, দুষ্টু। নিজে নিজে কথা বললে আনমনে হেসে ফেলল ফুল। আলমারি থেকে বাসন্তী রঙের পাঞ্জাবি বের করল। ফুলের লেহেঙ্গা গাঢ় হলুদ রঙের, সকালে শাশুড়ি ঘরে রেখে গেছে। এও বলেছে নিচে না নামতে, একেবারে তৈরি হয়ে নামতে। হলুদের স্টেজ শিউলি ফুলের গাছের নিচে করা হয়েছে। ফুলের ভাবনার মাঝে শুভ বেরিয়ে আসলো। তার লোমহীন উন্মুক্ত বক্ষস্থল দেখে ফুল অন্যদিকে তাকালো। শুভ গত রাতের মতো লজ্জা পেল না। তার লজ্জা কোথায় পালালো কে জানে। তবে ফুলকে লজ্জায় ফেলতে বেশ লাগলো। বিছানার উপর সাজানো জিনিসপত্র দেখে মুচকি হাসলো। এক হাতে মাথার চুল মুছতে গিয়ে থেমে গেল। ফুলের মনোযোগ পেতে গলা কেশে পরিষ্কার করে নিল। ফুলের পিছনে দূরত্ব বজায় রেখে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, লাজুক ফুল। ফুলের মনে হলো কেউ তার শরীরে 100 কেজি বরফ ঢেলে দিয়েছে। শরীরে শিহরণ বয়ে গেছে শুভর ডাকে। ফুল নড়ে চড়ে সরে যেতে চাইলে শুভ আটকালো। ফুলের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। ফুলের চঞ্চল দৃষ্টি শুভর বক্ষ ছাড়া সব দিকে বিচরণ করছে। আকর্ষণীয় সুন্দর পুরুষ নয় শুভ, তবুও লাজ রাখা চোখ শুভর দিকে তাকাচ্ছে না। শুভ বলল, স্বামীর সেবার মধ্যে একটি হলো, স্বামী গোসল সেরে আসলে মাথা মুছে দাও তো, আমার ভেজা চুলগুলো মুছে দাও। ফুল আঙুল ফোটাচ্ছে, পায়ের আঙুল মাটিতে বিঁধে দিচ্ছে। ফুলকে অপ্রস্তুত হতে দেখে শুভ মজা পেল। ফুলের দিকে মাথা নুয়ে দিল। নিষ্পিস করতে করতে ফুল মাথার চুল মোছা শুরু করলো। তার দৃষ্টি ভুলেও শুভর দিকে পড়ছে না। শুভ ভীষণ মজা পাচ্ছে। ফুলকে আরেকটু লজ্জায় ফেলতে শুভ দুষ্টু বুদ্ধি আটল শুভ। আহ করে শব্দ করে উঠল সে। ফুল সরি সরি বলে শুভ সিল্ক চুলে হাত বুলাতে থাকলো। তার চোখে মুখে ভয়। শুভ দাঁড়িয়ে গেলে অসাবধানতা বশত ফুলের হাত শুভর উন্মুক্ত বক্ষস্থলে লাগলো। ফুল চোখ বড় করে সেদিকে তাকিয়ে রইল। লোমহীন বক্ষে কিছু একটা আছে, ফুলকে ডাকছে। ফুল ক্রমশ এগিয়ে আসতে নিয়েও চোখ ফিরিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শুভ ফুলকে 2 হাত কোমরে চেপে আটকে নিল।
এবার ফুলের হাত জোড়া শুভর বুকে রাখা। ফুল চোখ বন্ধ করে নিল। শুভ হেসে বলে উঠল, তুমি দেখছি আমাকে ভয় পাও ফুল। ফুল তাকালো শুভর হাসি মাখা মুখটার দিকে। ভয়ঙ্কর কাণ্ড করলে ভয় পাবো না বুঝছি? পৃথিবীতে তুমি প্রথম স্ত্রী যা স্বামীর আদর ভয়ঙ্কর লাগে। ফুল লজ্জায় নুয়ে পড়ল, মাথা ঠেকালো শুভর উন্মুক্ত বক্ষস্থলে। শুভ ফুলের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, কয়েকদিন পর আবার ব্যস্ত হয়ে পড়ব। আমি চাই ছুটির দিনগুলো তোমার সাথে সময় কাটিয়ে দিতে। ফুল চুপচাপ শুনে গেল। শুভ ফুলের মাথায় থুতনি রেখে বলল, আজ আমার সামনে তৈরি হবে ফুল। ফুল মাথা তুলে তাকালো। শুভ ফুলের গালে হাত ছুঁয়ে দিতে থাকলো। আবেশে তার চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। ফুল নিজেকে সামলে নিয়ে শুভর বাহু থেকে সরে এলো। দরজা খুলে শুভকে তাড়া দিয়ে বলল, তুমি তৈরি হও, আমি লেহেঙ্গা পরে আসছি। এবার কিন্তু আমাকে সাহায্য করতে হবে। শুভ হেসে বলল, যথা আজ্ঞা মহারানী। লেহেঙ্গার ওড়না শুভই গুছিয়ে দিল। আজ মায়ের কাজটা করতে পেরে বেশ আনন্দ লাগছে। শুভর ইচ্ছে করছে ফুলকে তার মা যেভাবে সাজিয়ে দেয় সেভাবে সাজিয়ে দিতে। শুভ নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখলো নিজেদের একান্ত সময়ের জন্য। ফুল হালকা গহনা পরতে চাচ্ছিল, শুভ সহজ করে দিল। হাতে কাঁচা গোলাপের মালা পেঁচিয়ে দিল আর কপালে টিকলি। কানে গতকাল ফুলের শাশুড়ির পরিয়ে দেওয়া কানের দুল। চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়েছে। ফুল একদম তৈরি। শুভ বুকে হাত রেখে ফুলের উদ্দেশ্যে বলল, মরে যাব। ফুল ধ্যাত বলে শুভকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ বের হলো 5-6 মিনিট পর, ফুলের জন্য ছোট্ট চিঠি লেখে। আদিল এখনো ঘরের মধ্যে। শুভ বউয়ের পিছু পিছু ঘরে। সুইটি খানম একা হাতে মেহমানদের দেখছেন। হলুদ যার যার বাড়িতেই হবে, অত দূরে যাতায়াতেরও ব্যাপার আছে। সাগরিকার এতে কোনো সমস্যা নেই। ফুল নিচে নামছিল তখনই শাশুড়ির সামনে পড়ে। ফুলকে দেখে তার শাশুড়ির সমস্ত ক্লান্তি যেন উধাও হয়ে গেল। ফুলকে ধরে আত্মীয়দের সামনে নিয়ে বলল, আমার মেয়েটাকে কি মিষ্টি লাগছে দেখেন বুবু। সবাই ফুলের প্রশংসা করল। প্রিয়াও ঘর থেকে বের হয়ে আসলো। সে জর্জেটের হলুদ রঙের শাড়ি পরেছে। চুলগুলো কাল করে সামনে এনেছে। ব্লাউজের গলা এতই বড় করে বানিয়েছে যে বুকের অনেকাংশ উন্মুক্ত হয়ে আছে। শুভ ফুলের পিছনেই ছিল। সে জানে অনেকেই তাকে বউ পাগল বলবে, কিন্তু কেউ তো জানে না শুভ নিজের জন্য ফুলের পাশে থাকছে। সুইটি খানমই প্রিয়ার কাজটা সহজ করে দিল। এতক্ষণ ফুলের জন্য শুভর কাছে যেতে পারেনি। 2-1টা কথা বলবে সেই সুযোগও দেয়নি। প্রিয়া আশেপাশে তাকিয়ে শুভর গা ঘেঁষে দাঁড়ালো। বুকের আঁচল আরেকটু নিচে নামিয়ে বলল, দেখো তো শুভ ভাইয়া, আমাকে কেমন লাগছে? শুভ বিরক্তির সুরে বলল, বিষধর নাগিন লাগছে। প্রিয়ার হাসি মাখা মুখটা নিমিষেই বোতা হয়ে গেল। শুভ কথা শেষ করার দাঁড়ালো না, হনহনিয়ে বাইরে চলে গেল। আদিল আসছে না দেখে ফুলের শাশুড়ি ফুলকে উপরে পাঠালো। শুভ সেই যে রাগ করে বাহিরে গেল, আসলো না। ফুল লেহেঙ্গা 2 হাতে তুলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল। আদিলের ফ্ল্যাটে এসে দরজায় 2-3 বার করাঘাত করলো। আদিল খুলল সময় নিয়ে। মুখটা শুকনো মনে হচ্ছে। ফুলকে দেখে দরজা ছেড়ে নিজের ঘরে গেল। শুভকে বিছানার উপর শোয়া অবস্থায় দেখে ব্রুযুগল কুঁচকে নিল। তোমাকে না বাইরে চলে যেতে দেখলাম, উপরে কিভাবে আসলে? শুভ দুষ্টু সুরে পাল্টা প্রশ্ন করল। স্বামীর ওপর নজর রাখা হচ্ছে? হুম। ফুল ভেঙচি কেটে বলল, নজর না ছাই। ফুল আদিলের দিকে তাকিয়ে বুঝলো মন খারাপ। বিছানায় বসে জিজ্ঞেস করল, মা ডাকছে ভাইয়া, সবাই অপেক্ষা করছে। আদিলের উত্তর শুভ দিল, ভাইয়া ব্যাচেলর জীবনটাকে মিস করছে, তাই কিছু সময় মৈনব্রতে বসেছে, সময় হলে নিচে যাবে। ফুল অবাক হলো। বিয়ের পর কি এজন্য শুভ ফুলকে মেনে নিতে পারছিল না? মনে প্রশ্ন জাগলো। আদিল শুভর দিকে বালিশ ছুঁড়ে বলল, ওর কথা বিশ্বাস করো না ফুল। বাবার কথা খুব মনে পড়েছে। বাবা থাকলে সবকিছু তিনি সামলে নিতেন, আমার উপর কোনো চাপ ফেলতেন না। এই দেখো আজ দম ফেলার সুযোগ পাচ্ছি না। ফুলের বেশ মন খারাপ হলো। বাবার আদর সে কখনোই বোঝেনি, সবসময় ঝাঁটার বাড়ি খেয়েছে। আদিলকে কিভাবে বোঝাবে সেই জ্ঞানও তার নেই। আদিল বুঝলো তার জন্য মেয়েটার মন খারাপ হয়ে গেছে। সে কিছু বলবে তার আগে ফুল বলতে শুরু করলো, জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে। শুনেছি মৃত্যু তারই হয় যে মাবুদের প্রিয় হয়।
বাবার হায়াত এতটুকুই ছিল ভাইয়া। আপনি আমরা বড়জোর 2 হাত তুলে ওনার জন্য দোয়া করতে পারি। মন খারাপ করবেন না ভাইয়া। শুভ শোয়া থেকে উঠে বসে সেই কখন হা করে ফুলের কথা শুনেছে। আদিল ফুলের বুদ্ধিমত্তার প্রশংসা করে বলল, যাক, আমার গাদা ভাইয়ের কপালে ভালো কেই জুটেছে। ফুল লজ্জা পেল, মিনমিন সুরে বলল, এভাবে বলে না ভাইয়া। আদিল ও শুভ দুজনেই হেসে ফেলল। হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। সারাটা সময় ফুল শুভর আশেপাশেই ছিল। শুভর মায়ের মুখ থেকে হাসি সরছেই না। আগামীকাল ওনার আরও একজন মেয়ে আসবে, এরপরে ওনার পরিবার পরিপূর্ণ হয়ে যাবে। আদিলকে হলুদ মাখানোর সময় শুভ ফুলের হাত ধরে এগিয়ে গেল। বড় ভাইকে সারা মুখে হলুদ মাখিয়ে দিয়ে আনন্দ করল। ফুল সবটাই উপভোগ করছে। এর আগে কখনোই বিয়ে দেখা হয়নি। তার নিকটতম এমন কোনো আত্মীয় নেই। যারা ছিল, ফিরোজের জন্য সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। শুভ সুযোগ বুঝে ফুলের কানের কাছে ফিসফিস করে বলল, আমার ঘরে তোমার জন্য একটা চিঠি রাখা আছে। ফুলের চোখ জোড়া আনন্দ ভর করল। সে প্রফুল্ল চিত্তে ছুটে গেল ঘরের দিকে। নিচে সবাই আনন্দ করতে ব্যস্ত। ফুল এতটাই খুশি ছিল যে বাড়িতে কেউ নেই তা ভুলে গেল। শুভর ঘর থেকে চিঠি নিয়ে নিজের ঘরে চলে আসলো। চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয় হলুদ ফুল, যার পিঠে দুটো ডানা লাগালেই মনে হয় পরি হয়ে যাবে, হলদে পরি। অবশ্য এখন ডানাহীনা পরি বলল পরীরা লজ্জা পাবে, কেননা তুমি আমার দেখা শ্রেষ্ঠ হলদে পরি। আজ একটা দুষ্ট কথা বলতে এলাম। তোমার বাঁ পাশের কোমরের 2 ইঞ্চি নিচে গাঢ় তিল আছে। আমার ইচ্ছে করছিল একটু ছুঁয়ে দিতে, কিন্তু তুমি লজ্জা পাবে, তাই নিজের ইচ্ছেকে কোরবানি দিয়ে দিলাম। পরের বার সুযোগ পেলে শুধু ছুঁয়ে নয়, ভয়ঙ্কর কাজ করব। এই একদম বকবে না। আমি সবার কাছে ভদ্র বাচ্চা থাকলো তোমার কাছে ঠোঁট কাটা শুভ থাকতে চাই। তোমার সামনে আমার মনে যা, আমিও তাই। একটা আবদার ছিল, মানবে? আজ রাতে আমার ঘরে ঘুমাবে? প্রমিস করছি, সেদিনের মতো ভুল কিছু করব না। ইদানিং রাতে ঘুম হয় না, ভাবলাম বউকে পাহারাদার বানাই। কি, আমায় পাহারা দিয়ে রাখবে? ইতি, ফুলের ভিতুবর। ফুল হাসতে হাসতে শুয়ে পড়ল। চিঠি জায়গা মতো রেখে নিচে নেমে আসলো। সে ভেবে নিল কিছু সময় শুভর আশেপাশে যাবে না, যেন শুভ বুঝে ফুল রাগ করে আছে। তার বাবু বরের সাথে এইটুকু দুষ্টু কাজ করতেই পারে, যেমনটা শুভ করে থাকে তার সাথে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই ক্লান্ত শরীরে বরাদ্দকৃত ঘরে চলে গেল। প্রিয়া ঝটপট কাপড় পাল্টে উপরে চলে আসলো। সে সকলের অগোচরে শুভর ঘরে গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে রইল। তার পরিকল্পনা খুবই কুৎসিত। শুভ ঘরে আসলেই কাজ শুরু করবে। রাত তখন 12:30 কাটায়। বড় ভাইয়ের হাতে হাতে শুভ কাজ করে যাচ্ছে। তার আপাদমস্তক দেখে যে কেউ বলবে প্রফুল্ল মনে খুবই ব্যথিত সে। আদিলের মুখে রানী, লোকবল নিয়ে বাহিরের পরিবেশ ঠিকঠাক করছে সে। ফুল নিচে এসে শাশুড়ির পিছু পিছু ঘোরাঘুরি করছে। ভুলেও শুভ সামনে পড়ছে না। নিচে আসার পর একবার শুভ ডাকতে এসেছিল। ফুল শাশুড়ির আড়ালে লুকিয়েছিল। শুভ বুঝল না তার ফুল বউয়ের ঠিক কি হয়ে গেল। এরপর যতবার ফুলের সাথে কথা বলতে গিয়েছে ততবারই নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। ভাবুক মনে শুভ বাহিরে চেয়ারে বসে রইল, একদম প্রধান ফটকের মুখোমুখি হয়ে, যেখান থেকে ফুলকে দেখা যাচ্ছে। ফুল শাশুড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। সুইটি খানম যেদিকে যাচ্ছে ফুলও পিছু পিছু যাচ্ছে। শুভ লম্বা নিঃশ্বাস ফেলল। এখন সে বউহারা স্বামী, যার বউ কেন দূরে দূরে থাকছে বুঝতে পারছে না। হঠাৎই শুভ চিঠির কথা মনে পড়ল। আজকে চিঠিতে একটু দুষ্টু কথা লিখেছিল। মেয়েটা এজন্য লজ্জায় কাছে আসছে না তো। শুভর হাঁসফাঁস রোগটা আবার দেখা দিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো। সে তো ফুলের সাথে, না আর ভাবতে পারছে না। ফুলের সাথে যেভাবেই হোক এখন কথা বলতেই হবে। শুভ উঠে দাঁড়ালো, চেয়ারটায় পা দিয়ে আঘাত করে ফেলে দিল। তার রাগ হচ্ছে, কিন্তু অনুশোচনা হচ্ছে। শুভ ত্রস্ত পায়ে এগিয়ে গেল, একদম ফুলের পিছনে গিয়ে দাঁড়ালো। আদিল সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে নামতে নামতে মায়ের উদ্দেশ্যে তখন বলল, আমার ফ্ল্যাটে ফুফুদের শোয়ার ব্যবস্থা করে দাও মা।
আমি শুভর ঘরে থাকবো। শুভ চোখ বড় করে তাকালো। ফুলের দিকে চোখ পড়তে দেখলো ফুল দুষ্টু হাসছে। শুভ ব্যথিত, খুব ব্যথিত হলো। মনে মনে 100টা বকা দিল আদিলকে। বিগত 2 ঘন্টা ধরে বিবস্ত্র অবস্থায় প্রিয়া শুভর ঘরে তার জন্য অপেক্ষা করছে। শুভর আসার নামগন্ধ নেই। ছোট ছোট মশার কামড়ে শরীরের অধিকাংশ জায়গা ফুলে গেছে। প্রিয়া থাকলো না। জামা কাপড় পরে শুভর ঘর থেকে বেরিয়ে আসলো। ফ্ল্যাট থেকে বের হতে নিতে আদিলের দেখা পেল প্রিয়া। এত রাতে শুভর ঘরের দরজা নড়তে দেখে বুঝলো মেয়েটা শুভর ঘর থেকে বের হয়ে এসেছে। আদিলের মুখের রং সাথে সাথে পাল্টে গেল। মুষ্টিবদ্ধ হাত খুলে শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্রিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। এতেও ক্ষান্ত হয়নি আদিল। প্রিয়ার বাম গালে আরেকটা দিয়ে বসলো। প্রিয়া গালে হাত রেখে ন্যাকা বকা কান্না করতে করতে বলতে শুরু করলো, শুভ ভাইয়াকে গুড নাইট জানাতে গিয়েছিলাম আদিল ভাইয়া। তোকে শেষবারের মতো সাবধান করছি প্রিয়া। আমার ভাইও তার স্ত্রীর আশেপাশে তোকে দেখলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ভাইয়া আমি তো। আদিল আগের তুলনায় জোরে ধমক দিয়ে বলল, আমার চোখের সামনে থেকে বিদায় হ। প্রিয়া প্রাণ হাতে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। এদিকে আদিল 2 আঙুলের সাহায্যে কপাল ঘেঁষে বলল, পৃথিবীতে বিবাহিত পুরুষদেরও শান্তি নেই। রাত তখন 2:45 ঘরে। ফুল খুশি মনে নিজের ঘরে চলে আসলো। দরজা আটকে ঘরেই লেহেঙ্গার নিচের অংশ খুলে চুলে হাত দিল। হাত ও মাথা থেকে কাঁচা ফুল খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। আলমারি থেকে সুতি জামা নিয়ে ঘরেই পরিবর্তন করে নেওয়ার কথা ভাবল। পিঠের চেইনে হাত দিলে পিছন থেকে কেউ এসে ফুলের হাত আটকে ধরল। ফুলের পিঠে মাথা ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, দোহাই লাগে ফুল, এমনিতেই বড় অঘটন ঘটিয়ে ফেলেছ। নতুন করে আর কোনো অঘটন ঘটাবে না। ফুল সুতি জামার ওড়না খুলে গায়ে পেঁচিয়ে নিল। শুভ তখন ফুলের পিঠে আছড়ে পড়ে আছে। ফুল ফিসফিস করে বলল, তুমি আমার ঘরে কেন শুভ? শুভ সময় নিয়ে উত্তর দিল, জানি না, আমি কিছুই জানি না। সে একই নিঃশ্বাস আটকে যাওয়ার অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ফুলের পিঠে। আর ফুল, সে তো ঠায় দাঁড়িয়ে আছে। তার ভাঙা শরীর ভেঙে গুড়িয়ে দিচ্ছে এক একটা নিঃশ্বাস। আচমকাই শুভ ফুলকে ধরে বিছানায় শুয়ে দিল। ফলস্বরূপ গায়ের ওড়না ঝরঝর করে নিচে পড়ে গেল। ফুলের পেটের উপর হাত রেখে শুভ শুয়ে পড়ল। ফুল মাথা তুলে চোখের দিকে তাকালে দুজনে চোখাচোখি হয়ে গেল। শুভর রক্তমাখা চোখ জোড়া দেখে ফুল এক হাতে ঢেকে দিল। শুভর ঠোঁট জুড়ে মাতাল করা হাসি। ফুল আরেক হাত দিয়ে ঠোঁট ঢেকে দিল। শুভ সাথে সাথে ঠোঁট ছোঁয়ালো সেখানটায়। ফুল হাত সরিয়ে শুভর দিকে পিঠ দিয়ে শুয়ে বলল, নিজের ঘরে যাও। শুভ ফুলের পিঠ হাতড়ে বলল, ওহো, বইয়ের ঘরে ঘুমাবো। ফুল অবাক হলো, ঠাহর করতে পারল। অসাড় হয়ে যাওয়া শরীরটা আরেকটু মিয়ে গেল। শুভ ফুলের ঘাড়ের ব্যথার জায়গা হঠাৎই শুভ ঠোঁট ছোঁয়ালো। ফুল সাথে সাথে নিঃশ্বাস আটকে শুভর দিকে ফিরে বকে মুখ গুজল। শুভ পরম যত্নে ফুলকে নিজের সাথে মিশিয়ে নিল। ফুল শুভর বুকে নাক ঘষে বলল, পাগলামি করছো কেন? বিবাহিতা স্ত্রীকে সোহাগ করাকে তুমি পাগলামি বলছো? আমি কখন বললাম? শুভ তখন নিচু আওয়াজে বলল, তাহলে কি বলতে চাইছো? সোহাগ করি? ফুল ধ্যাত বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। শুভ ছাড়ল না, বরঞ্চ কঠিন কাজ করে বসল। বিবাহিত জীবনের এই পর্যন্ত যেই কাজ সে করেনি। ফুলকে কাছে পেয়ে শুভর নস্টালজিক নাগরিক হওয়ার দোষ গায়ে মাখিয়ে নিচ্ছে। আর ফুল, সে স্বামীর থেকে প্রথম স্পর্শ পেয়ে সারা জীবনের জন্য নিজের গায়ে সিলমোহর মেরে দিয়েছে। শুভ ফুলকে তখন ছাড়ল যখন বুঝতে পারল ফুল ঘুমিয়ে পড়েছে। ঠোঁটে চুমু খেলে কেউ ঘুমিয়ে যায় ভেবেই অবাক হচ্ছে শুভ। ফুলের ঠোঁট জোড়া হাত বুলিয়ে কয়েকবার আস্তে করে চুমু খায় তাতে। আড়মোড়া ভেঙে ফুলের গায়ে কাঁথা দিয়ে বিছানা ছাড়ে সে। শরীরের সাথে মাথাটাও ভাল লাগছে শুভর। এখনই গোসল নিতে হবে, নয়তো নিঃশ্বাস আটকে মরে যাবে। দীর্ঘ সময় ধরে শরীর ভিজিয়ে বের হলো শুভ। কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে নিজের কাজে নিজে বিরক্ত হয়ে গেল সে। ফুলের ঘরে তার কোনো পোশাক নেই। একদিকে বিরক্তি, অপরদিকে ভালো লাগা। জীবনের প্রথম চুমু ফুলের জন্য বরাদ্দ ছিল। শুভ এই চুমুর নাম দিল হালাল চুমু, যার ভাগিদার একমাত্র তার ফুল বউ ছিল।
শুভ ঘর থেকে বের হলো না। টেবিল থেকে খাতা কলম নিয়ে ফুলের পাশে বসে চিঠি লেখা শুরু করলো। প্রিয় আদর ফুল, আজকাল তোমাকে দেখলে আদর আদর লাগে, ইচ্ছে করে একটু ছুঁয়ে দিই। অবশ্য সুযোগ পেলে হাতছাড়া করি না। নিজের প্রাপ্য বুঝিনি। আজকের ভয়ঙ্কর কাণ্ডের জন্য তুমিই দায়ী। কে বলেছিল আমাকে অবহেলা করতে? এমনটা না করলে কি আর তোমার ঘরে লুকিয়ে থাকতাম? আর লুকিয়ে কখনো কি শুনেছ আদর খেলে ঘুমিয়ে পড়তে? তুমি ঘুমিয়েছ, অবশ্য ভালো হয়েছে, নয়তো কঠিন আবদার করে ফেলতাম। আজ তোমার পাশে বসে চিঠি লিখছি, এটা কিন্তু প্রথম। আগে তোমাকে অনুভব করে চিঠি লিখতাম, আর এখন ছুঁয়ে। দুই অবস্থানের মধ্যে পার্থক্য কি জানো? জানতে হবে না, বেশি জানলে কথা ফুরিয়ে যাবে। ঘুমানোর আগে গহনাও খুললে না। এই যে তোমার পাশে বসে লিখছি, এই লাইনটা লেখে তোমার কানের দুল খুলে দিচ্ছি। এবার হাতের চুড়ি। তুমি জানো ফুল, তোমার চুড়ি রিনিঝিনি শব্দ শুনে আমার বুকটা ধুকধুক করতে থাকে, আর থেমে যায় কখন জানো? তোমার স্পর্শ পেয়ে। না না, তোমাকে স্পর্শ করলে আমি অন্য পৃথিবীতে চলে যাই। এই অনুভূতি বোঝানো কঠিন। পায়ের নূপুর কে পড়তে বলেছে? আমি তো খুলতে গিয়ে তোমার পায়ের প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা, পা দেখে কাউকে প্রেমে পড়তে শুনেছ? আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি ফুল। এত অনুভূতি, এত যন্ত্রণা সইতে পারছি না। তোমাকে ছুঁয়ে দিলে মরি মরি অবস্থা, আর না ছুঁয়ে দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। জানি দুটো একই, শুধু ব্যক্ত করতে পারছি না। নারীরূপী ভয়ঙ্কর ফুল, তোমার পাশে কখনোই আর শোবো না। তুমি আগুন, নয়তো আমি আগুন। দগ্ধ হচ্ছে আমি একাই, তোমাকে দগ্ধ হতে দিব না। শোনো ফুল, আজ লেখা শেষ করতে ইচ্ছে করছে না। তোমার দিকে তাকে 1000 পৃষ্ঠা লিখে যেতে ইচ্ছে করছে, যেন কেউ ভাবে রচনা লিখছি। আচ্ছা, এই রচনার নাম কি দিব? একজন স্বামীর অসহায়ত্বের রচনা, নাকি ভালোবাসার কাঙাল একজন অধমের সূচনা? দ্বিতীয়টাই মানাবে। আর লিখব না, এখন ঘুমাবো। আগামীকাল তোমার সুমধুর কণ্ঠ শুনে ঘুম ভাঙাবো। যাই। হ্যাঁ, ইতি শুদ্ধ ফুলের অশুদ্ধ স্বামী। পুনশ্চ আমার তোমার পাশে ঘুমাতে ইচ্ছে করছে। শুভকে ফুলের ঘর থেকে বের হতে একমাত্র প্রিয়াই দেখল। সে এসেছিল আদিলের ফ্ল্যাটের দিকে। তাদের ঘুমানোর জায়গা দেয়া হয়েছে সেখানটায়। অর্ধাব্রত শরীরের লোভনীয় অংশ দেখে প্রিয়ার ইচ্ছে করছিল এখনই নিজেকে সঁপে দিতে। সে সিনেমায় দেখেছিল এভাবেই তো প্রেমের সূচনা হয়। একবার কলঙ্ক মাখাতে পারলেই ওই মেয়েটা দূরে সরে যাবে। তারপর শুভর একমাত্র বউ প্রিয়া হবে। শুভর মনও তখন প্রিয়ার, শুভর শরীরও। ভাবতেই প্রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে তার শকুনের মতো দৃষ্টি ফুলের ঘরের দরজার দিকে আটকে থাকলো। এই মেয়ের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালটা অন্যরকম হলো ফুলের জন্য। ঘুম ভাঙলেও চোখ খুলেনি ফুল। গতকাল রাতের কথা ভাবতেই লাজে মরে যেতে ইচ্ছে করছে। বিছানার একপাশে শুয়ে আছে ফুল, ভুলেও পিছনে ফিরে তাকাচ্ছে না। শুভর মুখোমুখি সে কখনই হতে পারবে না, কিন্তু ফুলের তো এখন উঠতে হবে। আজ সাগরিকাদের বাড়িতে যাবে। বিয়ের দিন শাশুড়ির হাতে হাতে কাজ করারও একটা ব্যাপার আছে। ফুল উপর হয়ে পাশ ফিরল, বাম চোখ খুলে তাকালো। পাশের বালিশটা খালি দেখতে পেয়ে অবাক হলো। সে তো শুভর কাছেই ছিল, একদম পাশে। ফুল উঠে বসলো। আড়মোড়া ভেঙে উঠে যেতে নিয়ে বিছানার ওপর গহনা পড়ে থাকতে দেখল। ফুল মনে করতে চেষ্টা করতে থাকলো সে কখন এগুলো খুলল, কিন্তু মনে করতে পারল না। গহনা হাতে নেওয়ার সময় কাগজের ওপর চোখ গেল। বালিশের নিচে রাখা ছিল। ফুলের মুখে হাসি ফুটে উঠল। চট করে কাগজ খুলে পড়তে শুরু করলো। চিঠি পড়া শেষ করে ফুল লজ্জায় লাল নীল হতে লাগলো। চিঠি ভাঁজ করে কয়েকটা চুমু খেলো তাতে। পোশাক পাল্টে দৌড়ে চলে গেল শুভর ঘরে। শুভ বেঘরে ঘুমাচ্ছে, বিছানার একপাশ খালি। আদিল কোন সকালে উঠে পড়েছে, অথচ ছোট রাজপুত্র জাগার কোনো নামগন্ধ নেই। ফুল সাবধানে পা ফেলে দরজা আটকে দিল। বিছানায় শুভর পাশে বসে একমনে তাকিয়ে রইল। কানের পাশে তিলটা ফুলকে খুব টানে, ইচ্ছে করে আদর বসাতে, যেভাবে শুভ হুটহাট বসিয়ে দেয়। ফুল তিলের উপর হাত বুলালো।
শুভ তখন নড়ে চড়ে যেভাবে ছিল সেভাবেই শুয়ে রইল। শুভর চেহারার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো তার বাবু বর জেগে আছে নাকি ঘুমে। যখন বুঝলো ঘুমাচ্ছে তখন বিশাল একটা কাণ্ড করে বসল। শুভর কানের পাশে তিলটা আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ এতক্ষণ ঘুমের অভিনয় করছিল। ফুল ঠিক কি করে দেখতে চাচ্ছিল। ফুল ঠোঁট ছুঁয়ে সরে এসে লজ্জায় মুখে হাত দিয়ে রাখল। সে তখনও জানে না শুভর জেগে যাওয়ার ব্যাপারে। শুভ ফুলকে লজ্জায় ফেলল না, তবে মনে মনে ভীষণ সন্তুষ্ট হলো। কিছুক্ষণ পর ফুলের নরম হাতজোড়া শুভর ঘন চুলের ভেতর চলে গেল। আলতোভাবে কয়েকবার হাত বুলিয়ে শুভকে ডাকলো, এই উঠবে না? ছোট্ট একটা ডাক, অথচ অনুভূতি বিশাল। শুভর চোখ বন্ধ করে রাখার ইচ্ছে হলো না। এই মুহূর্তে মনে হলো চোখ খুলে ফুলকে না দেখলে তার চোখ অভিশাপ দিবে, বলবে, ওহে চোখ, তুই পৃথিবীর বুকে জন্ম নেওয়া ফুলকে দেখলি না, পাপ লাগবে তো। ঘোর পাপ। শুভ চোখ খুলে ফুলের হাসিমাখা মুখখানা দেখে অস্পষ্ট স্বরে বলল, আজ সারাদিন আমার ভালো যাবে ফুলবো, তোমার হাসিমাখা মুখটা যে দেখেছি। ফুল হাসি মুখে উঠে দাঁড়ালো। বিছানা থেকে চাদর নিজে ভাঁজ করতে থাকলো। শুভ উঠে একেবারে গোসল সেরে বের হলো, কিন্তু কোথাও ফুলকে দেখতে পেল না। বিছানার দিকে তাকিয়ে শুভ ঠোঁটের কোণে হাসি চলে আসলো। বিয়েতে পরে যাওয়ার পোশাক ঠিক করে রেখে গেছে ফুল, তার সাথে একটি কাগজ, হয়তো চিঠি হবে। শুভ মাথার চুল মুছে চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয়, আমার দেখা পৃথিবীর শুদ্ধতম স্বামী তুমি। তোমার কাছে আমি সর্বসুখ পেয়েছি। একজন স্ত্রীকে কিভাবে আগলে রাখতে হয় তোমাকে দেখে জেনেছি। আমি গুছিয়ে বলতে পারি না, এতটুকুই বলবো, আমি তোমাকে অনুভব করি। তোমার আবদার, তোমার আকুলতা, তোমার ভালোবাসা সবকিছু সম্মান করি। নিজেকে কখনো এতটা বিশেষ অনুভব করিনি যতটা তুমি বুঝিয়েছ। এত বছর আমি মৃত্যু কামনা করতাম, তোমার সঙ্গ পেয়ে এখন আমি মৃত্যুকে ভয় পাই। ভয় পাই সুখের সময়ে যেন কালো আধার নেমে না আসে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই শুভ। গতকাল রাতের জন্য দুঃখিত, আমি এমনটা করতে চাইনি। কিভাবে যেন আমার একটা ইচ্ছে পূরণ করবে শুভ। চাঁদনি রাতে তোমার পাশে বসে গল্প করার খুব শখ জেগেছে। ইদানিং কত শত শখ জাগে, বলা হয় না। তুমি বলেছিলে এ বাড়িতে আসলে সপ্তাহে 6 দিন আমার হাতে রান্না করা বিরিয়ানি খাবে। কই, একদিনও তো খেলে না। তৈরি হয়ে নিচে আসো, আমি খাবার নিয়ে অপেক্ষা করছি। ইতি, শুভর ফুল। চিঠি পড়া শেষ হলো, শুভর ঘোর ভাঙল না। অনিমেষ তাকিয়ে রইল গোটা অক্ষরে লেখা কাগজের দিকে। মুগ্ধ চোখে তাকিয়ে রইল তাতে। শুভ অনুভব করলো তার চোখের পানি। অন্তরে শীতল হাওয়া বইছে। মেয়েটা এত আদরে কেন? শুভ কখনো পারবে না মেয়েটাকে কষ্ট দিতে। চিঠিতে অসংখ্য চুমু খেলে শুভ ঠিক ফুলের মতো। বকে নিয়ে কিছুক্ষণ শুয়ে রইল। তারপর মনে পড়ল ফুলের বলা শেষোক্ত কথাটি। শুভ ঝটপট তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। প্রিয়ার মুখে মশার কামড়ের দাগ পড়ে গেছে। মুখে গুনে গুনে 12টা কামড় বসিয়েছে। ফোলা কমলো লাল হয়ে আছে। প্রিয়ার পাতলা স্কিনে দেখতেও বৃষ্টি লাগছে। 11টার মধ্যে সাগরিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। প্রিয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। যার চোখে বাজছে সেই প্রিয়াকে এটা সেটা প্রশ্ন করছে। ফুল রান্নাঘরে শাশুড়ির সাথে ছিল। সুইটি খানম ফুলকে ধরে রান্নাঘর থেকে বের করে দিলেন। ফুলের হাতে 2টা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বললেন, দুজনে খেয়ে নে। ফুল টেবিলে বসে শুভর জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে প্রিয়া ফুলকেই দেখছিল। মেয়েটা প্রিয়ার দিকে তাকাচ্ছে না। নজর বারবার সিঁড়ির দিকে আটকে যাচ্ছে। নিশ্চয়ই বরের অপেক্ষা করছে। প্রিয়া ফুলকে ভালোভাবে দেখে উঁচু সুরে বলতে শুরু করলো, কেমন মেয়ে তুমি? রাতে দেখলাম শুভ ভাইয়া গোসল করে তোমার ঘর থেকে বের হচ্ছে, কিন্তু তোমার চুল তো। প্রিয়ার মা কথাটা শুনে এগিয়ে আসলেন। ঘরভর্তি মানুষের পরোয়া না করে ফুলের শুকনো চুলে হাত বুলালেন। নাক সিটকে বলতে লাগলেন, ছি ছি ছি, কেমন মাইয়া তুমি? পাক না পাক বোঝো না নাকি? নাপাক অবস্থায় হাড়ি পাতিলও ছুঁয়েছ? ইয়াক, এই কেউ খাবার খাবেন না। তুমি কি মেয়ে? হ্যাঁ, মা কি কিছু শিখায়নি?
প্রিয়া এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পুরে নিল। তার মাকে শুনিয়ে ফুলকে ইচ্ছে করে কথাগুলো বলেছে। বাকি কাজ প্রিয়ার মা করে দিচ্ছে। ফুলের পাশে আরও 2 জন মহিলা এসে দাঁড়ালো। ফুলের শাশুড়িও এলো ইতিমধ্যে। কারণ জানতে চাইলে মহিলাটি বলল, ছেলের বউকে মাথায় তুলে রাখছো, ঠিক আছে, তোমাদের ঘেন্না পিত্তি নাই থাকতে পারে, আমরা তো মেহমান, আমাদের আপ্যায়নটাতে অন্তত পাক সাফের ব্যাপারটা খেয়াল করতা। লজ্জায় ফুলের শাশুড়ির মাথা কেটে যাওয়ার মতো অবস্থা। নত মাথায় ননাসকে বললেন, আপা, ওরা শিক্ষিত, সব বুঝেও। আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। এখন এই মাইয়ার জন্য আমাকে সাফাই দিতে হবে না, আমাদের খাওয়ার ব্যাপার আমরাই দেখে নিব। ভাই মরে গেছে বলে এই বাড়িতে কোনো কদর পেলাম না। চলে যেতে ইচ্ছে করলে চলে যাও ফুফু, তাছাড়া আমরা মুরব্বীদের কাছ থেকে শিখেছি, স্বামী স্ত্রীর সম্পর্কের প্রমাণ লোক সমাজের চোখে যেন না পড়ে। খুব গোপনে ছোটখাটো বিষয়গুলো সলভ করতে হয়। আধুনিক যুগে পানি খেতে হাত পাততে হয় না, মুখে অটোমেটিক চলে আসে। কাপড় হাত দিয়ে ধুইতে হয় না, মেশিনে দিলে একেবারে শুকিয়ে বের হয়। কোনো কষ্টই করতে হয় না। এমনভাবে চুল শুকানোরও মেশিন তৈরি হয়েছে, কয়েক মিনিটে কাজ শেষ করে ফেলে। তোমারও লাগবে নাকি ফুফু? আচ্ছা, যাওয়ার সময় একটা প্যাকেট করে দিবনে। আদিলের স্পষ্ট বলি সকলেই শুনতে পেল। কেউ জিহ্বা কাটল তো কেউ জায়গা ছাড়ল। ফুল চোখের পানি ফেলছে। ফুফুর একটি কথায় তার মনে ক্ষত সৃষ্টি হয়েছে। ফুলের মা থাকলে হয়তো তার জীবন অন্যরকম হতো। শুভ আসলো হন্তদন্ত পায়ে, এসেই ধপ করে ফুলের পাশে বসল। রুটি ছিঁড়ে ফুলের মুখের সামনে ধরে বলতে শুরু করলো, ছেলেদের লাজ লজ্জা খুব কম থাকে। আমরা যেখানে সুযোগ পাই সেখানেই বসে যাই, যেখানে সুযোগ পাই সেখানেই গুছে যাই। বাড়িটা আমাদের, বাড়ির প্রতি জিনিস আমাদের। বাথরুম অবশ্যই কারোর বাপের না, যেখানে ইচ্ছা হয় সেখানেই গোসল করব। এতে এত কৈফিয়ত দিতে হবে কেন? আমরা তো কাউকে চাকরিতে রাখিনি। প্রিয়ার মা রাগে ফুলে ফেঁপে উঠছে। প্রিয়া বুঝলো বিষয়টা নিয়ে ঘাটলে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। এতে করে তার পরবর্তী পরিকল্পনায় বাধা আসবে। মাসের পর মাস এ বাসায় থেকে যাওয়া হবে না। প্রিয়া কথা টানল, আহা মা, শুরু হয়ে গেল তোমার যুক্তি বুদ্ধি কথা। মজা করতে গেলে, কিন্তু দেখলে সবাই সিরিয়াসভাবে নিল। আদিলের দিকে তাকিয়ে বলল, বিয়ের দিনও কথা শোনাচ্ছ ভাইয়া? মা তো ফুলের সাথে মজা করছিল, তাই না ফুল? ফুল মাথা তুলে তাকালো। প্রিয়ার ইশারা হ্যাঁ বলতে বলছে। ফুল শুনল না। শুভকে উদ্দেশ্য করে মিনমিন সুরে বলল, বাদ দাও, আজকের এই দিনে রাগারাগি করো না। আদিলের উদ্দেশ্যে বলল, ভাইয়া নাস্তা করেন। সাগরিকা আপুর সাথে কথা হয়েছে? কি বলল? ফুলের শাশুড়ি হাফ ছেড়ে বাঁচলেন। ফুলের ওপর কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন। আদিল কথা বাড়ালো না, তবে প্রিয়ার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, সাবধান প্রিয়া, আবারও বলছি। প্রিয়া কাচুমাচু করতে থাকলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।